অফ ইউ টুডেস ক্লাস। আজকে বেসিক্যালি প্রথম ক্লাস হবে আপনাদের দুটো গ্রুপের। সম্ভবত আজকে আপনারা এখানে আছেন, প্রথম গ্রুপ সবাই জয়েন করেনি হয়তো এখনো কোর্সটার, যেহেতু প্রথম ক্লাস অনেকেই বুঝতে পারেন। একটা হচ্ছে আমাদের যে শর্ট কোর্স, অর্থাৎ 20 ঘন্টার ক্লাস, 10টা ক্লাস, সেটা হচ্ছে কাস্টমস অ্যান্ড বন্ড ম্যানেজমেন্ট। এটাতে আপনারা ভর্তি হয়েছেন, এবং ডিপ্লোমার পার্ট যেটা আমরা গেজেট আকারে রেজাল্ট পাবলিশ করব, সেই ডিপ্লোমা, সেটা হচ্ছে সিওএল এর আন্ডারে যে ডিপ্লোমা কোর্স, সেটা হচ্ছে প্রফেশনাল ডিপ্লোমা ইন কাস্টমস, ভ্যাট, ট্যাক্স অ্যান্ড ট্রেড ম্যানেজমেন্ট। এটির স্টুডেন্ট আপনারা থাকবেন এই ক্লাসে। তো আপনাদের সাথে পরিচিত হব সময়ের সাথে, কারণ অনেকে হয়তো আমাকে চিনেন, বাট এই ক্লাসে হয়তো আমাকে দেখেন নাই। এই ক্লাসে বেসিক্যালি কাস্টমস বন্ডের একজন জয়েন্ট জয়েন্ট কমিশনার ক্লাস নিবেন। তো উনি বেসিক্যালি দেশের বাইরে একটা ওনার প্রফেশনাল ডিগ্রির জন্য উনি দেশের বাইরে গেছেন, তো উনি ক্লাস নেবেন এবং ওনার কলিগরা ক্লাস নেবেন। আমি শুরু করব আজকে। যেহেতু আমার পড়ানোটার স্টাইলটা আমাকে অনেকে রিকোয়েস্ট করে, স্পেশালি এই ক্লাসের বা অন্য ক্লাসের অনেকে রিকোয়েস্ট করেন যে মাঝে মাঝে কিছু ক্লাস নেবার জন্য। তো আমি হয়তো 2টা ক্লাস নিব এই এই টপিকসের উপরে। তো উইদাউট ফার্দার ডিলে আমরা এই কোর্সের কন্টেন্টটা একটু দেখি, যে কি কন্টেন্ট আছে। আমরা, মানে আমার মনে হয় যে কন্টেন্টটা দেখলে বুঝতে পারবো যে আমরা কি কি পড়বো, কি কি জানবো, সেটা আমরা দেখি। সো সেটা দেখলে যেটা হবে যে আমরা এই এই পার্টিকুলারলি এই কোর্সের কন্টেন্টটা অনুযায়ী আমরা আগাবো। আপনার কি দেখা যাচ্ছে এখানে স্ক্রিন শেয়ারে দেখা যাচ্ছে? জি স্যার। জি ওকে, স্যার, ওকে, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এখানে দেখেন আমরা ওভারভিউ ওভারভিউ যে আছে কোর্সে, সেটা হচ্ছে দিস মডিউল প্রোভাইড অ্যান ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং অফ কাস্টমস রেগুলেশন অ্যান্ড বন্ড ম্যানেজমেন্ট ইন ইন্টারন্যাশনাল ট্রেড। Participant will learn about the legal framework, procedure and best practices related to customs compliance and bond management. সো আমাকে কেউ একজন বলেন তো, অলরেডি এখানে যারা আছেন আপনারা কেউ কি সাপ্লাই চেইন বা হচ্ছে যে সিএনএফ এজেন্ট বা ফ্রেট ফরওয়ার্ড এরকম কোনো কোম্পানিতে কেউ কাজ করেন? এখানে যারা আছেন তাদের ভিতরে কেউ? জি, আসসালামু আলাইকুম। আমি তাহসিন। আমি একটা সিরামিক কোম্পানিতে কমার্শিয়াল প্লাস সাপ্লাই চেইন আছি। আচ্ছা, আচ্ছা। তো আপনি কি এই এই বন্ড ম্যানেজমেন্ট বা হচ্ছে যে এই কাস্টমস এর কাজগুলো করেন অলরেডি, না? জি, আমি এক্সিকিউটিভ লেভেলে আছি। আমি এরকম মানে ডেপথ নলেজ নাই, ওকে, বেসিক গুলো পারো। ওকে, 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 থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বোঝা গেল যে এখানে আর একদম ফ্রেশার, ধরেন কাস্টমস বন্ড এটার ব্যাপারে এক্সপিরিয়েন্স নেই, এরকম কেউ কি আছেন যে একদমই ফ্রেশ? এরকম কেউ কি আছেন? একটু কাইন্ডলি যদি রেসপন্স করতেন। ইয়েস স্যার, আমি একদম ফ্রেশ, মানে এটা সম্পর্কে জানি না। ওকে, ওকে, থ্যাংক ইউ ফর বোথ অফ ইউর ফিডব্যাক। আমার মনে হয় যে আমি তাহসিন ইসলাম, মোহাম্মদ তাহসিন ইসলাম এবং সুজনদের দুজনটা বুঝতে পারলাম। এটা একটা কারণটা হচ্ছে যে আমি পার্টিকুলারলি যে সেশনগুলো কন্ডাক্ট করি, আমি বিলিভ করি যে একটা সেশনের স্ক্র্যাচ থেকে আমিও যখন পড়ি তখন চেষ্টা করি ডিটেইলে পড়বার জন্য, একটু স্লো বাট স্টেডি, এবং এটা বোঝার জন্য, ইনডেপথ বোঝার জন্য। ইনডেপথ ছাড়া আসলে কঠিন হয়ে যায়। সো আমরা এখানে কোর্সের সিলেবাসে আমরা ইন্ট্রোডাকশন টু কাস্টমস, তারপরে কাস্টমস রেগুলেশনের উপর আমরা পড়বো বন্ড ম্যানেজমেন্ট, বন্ড ডকুমেন্টেশন, বন্ড ম্যানেজমেন্ট প্রসেস, তারপর হচ্ছে রিস্ক মিটিগেশন অ্যান্ড কমপ্লায়েন্স। এরপর হচ্ছে এরপর আমাদের যে মেথোডোলজি যেটা হবে, এটা তো আপনারা জানেন অলরেডি। সো আমরা এই এই কোর্সের এই 10টা ক্লাসে আমরা এটুকু কভার করব, রিস্ক মিটিগেশন এবং কমপ্লায়েন্স পর্যন্ত। তো আজকে আমরা প্রথম ক্লাস শুরু করতে চাই, সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু কাস্টমস। তো আমি যেটা বলছিলাম যে ক্লাসের যারা সবচেয়ে ফ্রেশার তাদেরকে টার্গেট যদি করি, যে তাদেরকে ক্লিয়ার করবার চেষ্টা করি, তাহলে দেখা যাবে সবাই এইটার বুঝতে পারছেন, আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হচ্ছে। সো আমরা একটু স্লো আগাই, বাট আমরা চেষ্টা করব যে একটা একটা খুব ইনডেপথ নলেজ নেওয়ার জন্য, এবং এটা আমাদের প্রফেশনালি আমাদেরকে যেমনি উইজডম তৈরি করবে, তেমনি আমরা এটাকে আমাদের অর্গানাইজেশনগুলোতে অ্যাপ্লাই করতে পারবো। তো উইথ দ্যাট নোট, আই উড লাইক টু স্টার্ট টুডে সেশন। আমরা ইন্ট্রোডাকশন টু কাস্টমস দিয়ে শুরু করব এখন। আপনাদেরকে যদি বলি, এই কাস্টমস এটা মানে কিভাবে চলে, আপনাদের কোনো আইডিয়া আছে যে কাস্টমসটা কাদের আন্ডারে চলে, কিভাবে চলে? এটা হ্যাভ ইউ এনি আইডিয়া? মানে এটা কোন আইন বলে চলে কাস্টমসটা, বলেন তো। কাস্টমস আইন।
কাস্টম সাইন এটা কিসের আন্ডারে? কাস্টমসের আইন আচ্ছা অনুযায়ী চলবে। আচ্ছা, এখানে বেসিকলি আমাদের আপনার এনবিআর এনবিআর সম্পর্কে আইডিয়া আছে যে এনবিআর এর হচ্ছে আপনার কোন মিনিস্ট্রির আন্ডার বা কিরকম হবে আইডিয়া এনবিআর সম্পর্কে? ব্যাট কাস্টমস। না, এনবিআরটা হচ্ছে কোন মন্ত্রণালয়ের আন্ডারে? এটা কি মিনিস্ট্রি অফ কমার্স নাকি কোন মিনিস্ট্রির আন্ডারে বলেন তো? মিনিস্ট্রি অফ স্যার ফাইন্যান্স। জাতীয় রাজস্ব বোর্ড। বোর্ড তো, কিন্তু বোর্ডটা কোন মিনিস্ট্রির আন্ডারে? অর্থ মন্ত্রণালয়। হ্যাঁ, থ্যাংক ইউ। কে কে বললেন এটা? স্যার সুজন? নাভিদ। নাভিদ। জি জি। এখানে বেসিকলি হচ্ছে অর্থ মন্ত্রণালয়, হ্যাঁ, এর আন্ডারে ইন্টারনাল রিসোর্স ডিভিশন। এখানে তিনটা পার্ট, একটা হচ্ছে আপনার এনবিআর হচ্ছে আপনার অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে, এবং এনবিআর আন্ডারে তিনটা বড় ভাগ। একটা হচ্ছে ডাইরেক্ট ইনকাম ট্যাক্স, যেটা ডাইরেক্ট ট্যাক্স, আর ইনডাইরেক্ট ট্যাক্সের ভিতরে দুটো আছে, একটা হচ্ছে ভিএটি এবং কাস্টমস। আচ্ছা, এখন এক সময় যেটা ছিল যে হচ্ছে যে প্ল্যান ছিল যে ইনকাম ট্যাক্স শুড বি দা মানে মোস্ট হচ্ছে রেভিনিউ কালেক্ট করবে, অ্যান্ড দেন ডেফিনেটলি কাস্টমস এবং ভিএটি এটাতে উন্নত ট্যাক্সেশন ব্যবস্থায় এই দুটো কম ওয়েট থাকে এবং ইনকাম ট্যাক্সে বেশি থাকে। এটার কারণটা কি কি বলতে পারবেন যে ওয়াই ইনকাম ট্যাক্সের উপরে বেশি থাকবে কালেকশন আর ভ্যাট কাস্টমস কম থাকবে? এটা কারণটা কি? এভেন আইডিয়া, লজিকটা কি? স্যার আমার মত হচ্ছে ভ্যাট তো সবাই দেয় না, কিন্তু ইনকাম ট্যাক্স সবাইকে দিতে হয় ইন্ডিভিজুয়ালি। ওকে ওকে, বেসিকলি আপনার যে কোনো একটা ভালো ট্যাক্সেশন ব্যবস্থাপনায়, হ্যাঁ, সেখানে সরাসরি যে যত আয় করবে তার তত প্রোগ্রেসিভ ট্যাক্স দিবে। অর্থাৎ আমি যদি আমার ইনকাম যা হবে সেই ইনকামের উপরে হচ্ছে যে আমি লেটসে আমি সমাজের একজন রিক্সা পুলার বা একজন সাধারণ শ্রমজীবী মানুষ, উনি যদি মাসে লেটসে 10,000 টাকা ইনকাম করে, তো তার ট্যাক্সেশন থাকবে না ডেফিনেটলি। কিন্তু এরপরে একজন এক্সিকিউটিভ যখন আসবে, একটা অর্গানাইজেশন এক্সিকিউটিভ, সে লেটসে উনি 50,000 টাকা বেতন পান, একজন এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার, 50,000 টাকা। এখন 50,000 টাকার যিনি চাকরি করছেন, ওই ভদ্রলোক অথবা ভদ্রমহিলা, ওনার বছর শেষে যে ট্যাক্স ব্র্যাকেটে পড়বে, একইভাবে ওই কোম্পানির সিও উনি হয়তো 8 লাখ টাকা স্যালারি পান। সো এই 50,000 টাকা এবং 8 লাখ টাকার আমরা ইনকাম ট্যাক্সের স্ল্যাবে দেখতে পাই যে একটা সার্টেন লেভেল পর্যন্ত আমাদের সাধারণ পুরুষ এবং সাধারণ মানুষের জন্য, 65-এর আন্ডার এইজের পিপুলের জন্য আমাদের যেটা হয় যে 3.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। এর পরে হচ্ছে বিভিন্ন স্ল্যাবে ট্যাক্স আসে, আর প্রতি স্ল্যাব চেঞ্জ হলে রেট বাড়ে। তা ইনকাম ট্যাক্সের ফর্মুলাটা, এটাকে বলে ডাইরেক্ট ট্যাক্সেশন, এটা হচ্ছে প্রোগ্রেসিভ বাড়বে। আর ভ্যাট এবং কাস্টম ফ্ল্যাট কিরকম? ভ্যাট এবং কাস্টম ফ্ল্যাট দেখেন, একজন রিক্সা পুলার যার ইনকাম 10,000 টাকা, উনি একটা লাক্স সাবান কিনলে যদি 100 টাকা দাম হয় সাবানটার, তাহলে উনি 15 টাকা ভ্যাট দিয়েছেন। ওই একই সাবান যদি 50,000 টাকার একজন কিনেন, যিনি হচ্ছে 50,000 টাকার এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ টু ডেপুটি ম্যানেজার, অর্গানাইজেশন ভেদে স্যালারি চেঞ্জ হয়, বাট এটা আমি ধরে নিলাম এরকম একটা 50,000 টাকার বেতন পান, উনিও 100 টাকা সাবান কিনলে 15 টাকাই ভ্যাট দিবেন। আবার ওই কোম্পানির সিও যিনি হচ্ছে 8 লাখ টাকা বেতন পান বা 10 লাখ টাকা বেতন পান, উনিও যদি লাক্স সাবান ইউজ করেন, উনি যদি 100 টাকায় সাবানটা কিনেন, ওনাকেও 15% দিবেন। সো এই ইনকাম ট্যাক্সটা হচ্ছে প্রোগ্রেসিভ। আর ভ্যাট এবং কাস্টমস, এবার আসেন কাস্টমস তাহলে কিরকম? কাস্টমস হচ্ছে যে আমরা যে কোনো আপনার ফিনিশ গুড অথবা র মেটেরিয়াল, অর্থাৎ আমরা মার্চেন্ডাইজিং প্রোডাক্ট, অর্থাৎ যে কোনো প্রোডাক্ট ফিনিশ গুড কিনে বিক্রি করব, এরকম যদি হয়, তাহলে যেটা হয় আমাদের হচ্ছে যে ফিনিশ গুড ইম্পোর্ট করি, অথবা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, অর্থাৎ কমার্শিয়াল না, আমরা কমার্শিয়াল আইআরসি হয়, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি, যেখানে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস থাকে। সেই ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিসের আন্ডারে যখন র মেটেরিয়াল আনি, তার এগেনস্টেও কাস্টমস ডিউটি থাকে ডিফারেন্ট। এটাকে টোটাল ট্যাক্স ইনসিডেন্ট বলে। আমি প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করব, এবং আপনাদের যিনি এডিশনাল কমিশনার বা ডেপুটি কমিশনার ক্লাস নেন, উনিও কিন্তু আপনাদের ক্লিয়ার করবে। সো আমরা এইটা এর সাথে সাথে আমি চেষ্টা করব যে ক্লাসের গ্যাপে গ্যাপে আপনাদের এই গ্রুপগুলোতে আপনারা দুইটা যে ডিপ্লোমার 6 মান্থের ডিপ্লোমা যারা আছেন ট্যাক্স ভ্যাট কাস্টমসের, এবং যারা
পার্টিকুলারলি কাস্টমস এবং বন্ড ম্যানেজমেন্টে ভর্তি হয়েছেন, বোথ গ্রুপে আমি বিভিন্ন লার্নিং ভিডিও, আমার রেকর্ডেড করা ভিডিওগুলো শেয়ার করব। তো সেখানে আপনারা প্রথম যদি বলেন যে, আমরা বললাম যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে এনবিআর, এবং এনবিআর এর তিনটা বড় উইং, একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, ভিএটি এবং কাস্টমস। তো দেখা যায় যে ভ্যাট রাফলি 36 to 38% কন্ট্রিবিউট করে। ধরেন এনবিআর এর যদি ট্যাক্স কালেকশন থাকে 100 টাকা, তার ভিতরে হচ্ছে আপনার 36 থেকে 38 টাকা, যেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড আরো অনেক কম, বাট এটা 40 ছিল, এখন মোটামুটি এই লেভেলে আছে। আর ইনকাম ট্যাক্সও এই 35-36। তাহলে দেখা যায় যে এই দুটো মিলে হচ্ছে, ইনকাম ট্যাক্স এবং ভিএটি মিলে হচ্ছে, এনবিআর এর 100 টাকা কালেকশন হলে 36 দুগুণে 72, লেটস সে 72, 73, 72, তাহলে বাদ বাকি যে 26-27% পার্সেন্ট যে কালেকশন এনবিআর, সেটা হচ্ছে কাস্টমস থেকে আসে। যদিও লাস্ট ইয়ার গুলোতে আপনার কাস্টমস এর রেভিনিউ অটোমেটিকলি কিছুটা বেড়েছে ডিউ টু ডলার কনভার্সনে, কারণ আমরা যখন ইম্পোর্ট করি তখন ইম্পোর্টের যে কারেন্সি থাকে, ডলার, পার্টিকুলারলি ডলারই থাকে বেশি, অন্য কারেন্সিও থাকতে পারে ছোটখাটো। আপনার হচ্ছে যে আমরা ডলারের বাইরে, আপনারা জানেন ইউরোতে হয়, এবং আরো কিছু কিছু ছোট ছোট, আমরা এখন আরএমবিতেও কিছু এসিটেসি হয়, সেটা আমরা আলোচনা করব ডিটেল যখন আমরা যাব। তো এই যে কনভার্সনের পরে যখন ডলারের রেটটা 100 টাকার এগেনস্টে, 100 টাকার এগেনস্টে হচ্ছে, সরি, যখন $1 এগেনস্টে হচ্ছে লেটস সে 85 টাকা ছিল বছর দুয়েক আগে বা 1.5 বছর আগে, তো সেটা যখন 120 টাকা হয়ে গেছে, স্বাভাবিকভাবে কিন্তু অটোমেটিকলি কাস্টমসের কালেকশন বেড়ে গেছে। বাট রাফলি ধরতে পারেন যে 26-26 থেকে 30%-এর ভিতরে কাস্টমসের কালেকশন থাকে। সো এনবিআর এর এই ফাংশনটা মোটামুটি কি বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? বোঝা গেছে? জি স্যার। ওকে। জি তাহলে স্যার। হ্যাঁ, তো একটু বেসিক থেকে শুরু করছি। এখন আমি আপনাদেরকে এই পিপিটিতে না যে সরাসরি আপনাদেরকে ইন্টারেস্টিং কিছু জিনিস শেয়ার করি, হোপফুলি এটা আপনাদের খুব কাজে দিবে। আমি হচ্ছে যে সরাসরি, আপনারা কি জানেন যে বাংলাদেশের সবগুলো আইন পরিবর্তন হচ্ছে বা হয়েছে, এটা সম্পর্কে আইডিয়া আছে? হ্যাভ ইউ এন আইডিয়া যে বাংলাদেশের সমস্ত আইনগুলো পরিবর্তন হচ্ছে বা হবে, এরকম কিছু, এরকম কোনো নিয়ম টিয়ম জানেন নাকি? বলেন তো। আমার কোশ্চেনটা বোঝা গেল যে বাংলাদেশের সমস্ত আইন টাইন গুলো চেঞ্জ হচ্ছে, এরকম কোনো আপনাদের ইয়ে আছে, নলেজ আছে, আপনার ইনফরমেশন আছে আপনাদের কাছে? আমি শুধু জানি স্যার অ্যাডভান্স ভ্যাটটা বাদ দেওয়া হইতেছে। না, আমি মানে টোটাল ইয়ে বলছি, মানে ইনফ্রাস্ট্রাকচারগত ভাবে টোটাল ভ্যাট ম্যানেজমেন্টেরই হচ্ছে, মানে টোটাল বাংলাদেশে আইনগুলোর কথা বলছি আর কি, জি টোটাল জি। আইনগুলোর কথা বলছি। সেটি হচ্ছে, আমরা বলি 1984 সাল, একটু আপনারা এটা যদিও খুব মানে রিলেটেড না, বাট এটা জানা থাকলে আপনাদের হয়তো একটু ভালো হবে। বিভিন্ন জায়গায় ইন্টারভিউ বোর্ডে, বিভিন্ন জায়গায় বাংলাদেশে যতগুলো আইন আছে, সেই আইনগুলো মূলত হচ্ছে আপনার 84 সালের পরে যত আইন আছে, সেই আইনগুলো সবই হচ্ছে বাংলায় করবার জন্য একটা হাইকোর্টের, মানে হাইকোর্ট ডিভিশন অফ সুপ্রিম কোর্টের একটা ইনস্ট্রাকশন আছে। এই কারণে দেখবেন যে নতুন যে আইনগুলো, সেই আইনগুলোর ভিতরে আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্ট যেটা ছিল, ইনকাম ট্যাক্স যে মানে এটা কত সালের আইন ছিল? 1984 সালের। 84 সালে যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ছিল 1984 সালের, সেটাকে হচ্ছে অ্যাক্টে কনভার্ট করা হয়েছে 2023 অ্যাক্ট। আর আমরা যে পড়বো, আমাদের মেইন যে মাদার ল, সেটা হচ্ছে কাস্টমস অ্যাক্ট। এই কাস্টমস অ্যাক্টটা কত সালে ছিল, কোনো আইডিয়া আছে আপনাদের? বলেন তো। 1969 ছিল, এখন 2023। হুম। তাহলে প্রথম হচ্ছে এই, তাহলে দেখা গেল সবগুলো আইনই পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনারা যে কথাটা আমি বলছিলাম, সেটা হচ্ছে যে ইনকাম ট্যাক্সের সারা পৃথিবীর এই বিজনেস লর ভিতরে ইনকাম ট্যাক্সের আইনটা অন্যতম পুরনো আইন ছিল। এটা বেসিকলি হচ্ছে আপনার 1921 সালের আইন ছিল। 1921 সালের আইন ছিল। 101 বছর পরে এই আইনটা সবসময় ইংরেজিতে ছিল, এবার প্রথমবার বাংলা আসছে, যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। এইটা হচ্ছে যে আপনারা যারা ওই ডিপ্লোমা কোর্স করছেন তাদের জন্য তো অলরেডি পড়ে ফেলছেন, সামনে আরো পড়বেন। আর যারা শুধুমাত্র কাস্টমস অ্যান্ড বন্ডের যে আপনার একটা কোর্সের 20 আওয়ারে করছেন, তাদের জন্য কাস্টমসটাই আমরা, এই কাস্টমস একটাই আমাদের মাদার। মানে এই সাবজেক্টে 10টা ক্লাসের যে আমি সাবজেক্ট, বা আমার সাথে আরেকজন এডিশনাল কমিশনার বা জয়েন্ট কমিশনার যিনি ক্লাস নেবেন, ওনাদের যে এরিয়া, সেটার মেইন কনসার্ন হচ্ছে এই আইনটা। এই আইনটা ছিল হচ্ছে 1959 সালের আইন। এখন কি দেখা যাচ্ছে স্ক্রিনে, আপনি শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে এই কাস্টমসের একটা 2023? জি স্যার। ওকে, আচ্ছা। তাহলে 1960। হুম, এটা হচ্ছে
আপনার এখানে দেখবেন যে যেহেতু আপনারা এটা পড়ছেন একটু খেয়াল করবেন যে কোনো আইনের প্রথম যে সেকশনটা থাকে এটা হচ্ছে আইনের নাম এবং ব্যাকগ্রাউন্ড। এখানে বলা আছে যে 25শে অক্টোবর 2023 সালে এটা প্রমালগেটেড হয়েছিল, বাট এটা অ্যাপ্রুভ হয়েছে হচ্ছে গত বাজেটের পিরিয়ডে, মানে ফাইন্যান্স যখন হচ্ছে বিল হয়েছে ওই সময়, মানে হচ্ছে জুন মাসে এটা পাশ হয়েছে ফাইনালি, এবং অ্যাপ্লিকেশনের জন্য আসছে আর কি। তো অ্যাপ্লিকেশনের জন্য পাশ হয়েছে, সো এটার আইনটা হচ্ছে আপনার কাস্টমস অ্যাক্ট 1969 রহিত ক্রমে যুগোপযোগী করিয়া যুগোপযোগী করিয়া নতুন ভাবে প্রণয়নকে আনিত হইল বিল। এই বিলটা হচ্ছে আপনার নতুন বিল, এটা যদি এইটার নাম হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন। সবগুলো আইনেরই প্রথম চ্যাপ্টারটা থেকে, প্রথম সেকশনটা থেকে নাম, এই নামটা হচ্ছে, এই আইনের নাম হবে কাস্টমস আইন 2023 নামে অভিহিত হবে। সো এটা আমরা দেখলাম যে নতুন আইন আসছে। এই আইনে আগের আইনের সাথে বেশ কিছু জায়গায় ইন্টারেস্টিং চেঞ্জ আছে, এটা আমরা সময়ের সাথে করব। বাট প্রথমে যদি কিছু ডেফিনেশন দেখি, সেই ডেফিনেশন গুলোর ভিতরে আমাদেরকে প্রথম বুঝতে হবে, আপনাদেরকে একটা ছোট্ট জিনিস বলি। এনবিআর এর যে তিনটা উইং, তার ভিতরে কাস্টমস এর কাজ কিরকম ভাবে করে, এটা কি ক্লিয়ার আইডিয়া আছে? কাস্টমস এর কাজের আওতা কি 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 জায়গায় কাস্টমস কাজ করে, হ্যাভ এন আইডিয়া? মানে কাস্টমস এর এরিয়া অফ ইয়ে কি, মানে কোন কোন এরিয়াতে কাস্টমস কাজ করে? স্যার এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে। আচ্ছা, আমরা একটা ছোট্ট কুইক একটা ভিডিও দেখি, সো দ্যাট আমার মনে হয় যে তাতে করে আপনাদের আরো উপকার হতে পারে, কারণ আপনাদের একটু স্বচ্ছ ধারণা থাকা দরকার, কারণ আপনারা যেহেতু একটা ডিপ্লোমা কোর্স বা শর্ট কোর্স করছেন। সো আমরা একটা ছোট, যদি সাউন্ড ঠিক থাকে, আপনারা সাউন্ড ঠিক আছে কিনা আমাকে বলেন, দেখা যায়? আচ্ছা, এক সেকেন্ড। শোনা যাচ্ছে? তুমি সুতীক্ষ্ণ এক চৌকস বাহিনী, তুমি সাপের লেজে পাড়া দিয়ে জীবনকে রাখো বাঁচি। দেখা যায় ভাই? এখন তুমি যাচ্ছে সুতীক্ষ্ণ স্যার, দেখা যাচ্ছে। জি। এক চৌকস বাহিনী, তুমি সাপের লেজে পাড়া দিয়ে জীবনকে রাখো বাঁচি। তুমি ইনফরমেশনকে বানাও ইন্টেলিজেন্স, মেলাও শুরু করো দাদা। তোমার ছকেই অপরাধী বারবার পরে বাধা। তুমি দুষ্টির দমনে পিলে চমকানো এক নাম, তুমি দেশের গৌরব, জাতির সম্মান, বাংলাদেশ কাস্টমস। এখন দেখেন এখানে একটা ইন্টারেস্টিং, এটা শেয়ার করার একটা কারণ আছে। আমরা শুধু বুঝি যে কাস্টমস বলতেই বোঝা যায় হচ্ছে যে আপনার আহ, আমরা ইম্পোর্ট, স্পেশালি ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কাজগুলো করে, এছাড়াও কিন্তু আপনার একটা ডিফারেন্ট কাজ তারা করে, সেটা হচ্ছে আপনার চোরাচালান বা এই এই ধরনের কাজগুলো করে। কাস্টমসের সাথে কিন্তু একটা কাস্টমসের ডিফারেন্ট উইং আছে যারা হচ্ছে এই কাজগুলো করে। যেমন আপনি যদি আপনার ঢাকা এয়ারপোর্ট থেকে ব্যাগেজ রুল নামে একটা রুল আছে, আপনি কি জানেন ব্যাগেজ রুলটা সম্পর্কে? হ্যাভ ইউ এন আইডিয়া ব্যাগেজ রুল সম্পর্কে? জি স্যার। কি ব্যাগেজ রুলটা কি বলেন তো, কেউ একজন? অ্যাকচুয়ালি কে কি পরিমাণ পণ্য যখন বাইরে থেকে আসবে, কে হুম। কি কি পরিমাণ সাথে ক্যারি করতে পারবে, বা কি শুল্ক ছাড়া কি আনতে পারবে, বা কতটুকু বেশি আনলে হুম। শুল্ক দিতে হবে, এই বিষয়ে যে আইনটা হয়েছে আর কি, সেটা আর কি ব্যাগেজ রুলস। হ্যাঁ, এই আইনটা আছে অলরেডি, প্রতি বছর ফাইন্যান্স অ্যাক্টে কিছু না কিছু চেঞ্জ আছে। সিম্পল যদি ধরে নেন যে আমি আইনটা আপনারা দেখে নিয়েন, বা এটা আমাদের সরাসরি সম্পৃক্ত না, বাট উদাহরণ হিসেবে আনলাম। সেটি হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে যখন আপনি ঢুকেন, বা যে কোনো আপনার স্থলবন্দর থেকে ঢুকেন, তখন ব্যাগেজ রুলের অ্যাপ্লিকেশনে আপনি সাথে কতটুকু স্বর্ণ আনতে পারবেন, আপনার কয়টা মোবাইল ফোন আনতে পারবেন, কয়টা ঘড়ি আনতে পারবেন। এর কারণ হচ্ছে অনেকেই দেশের বাইরে যায় কিন্তু পরবর্তীকালে আপনার এক্সট্রা নিয়ে আসে। তো এক্সট্রাটা নিয়ে আসলে এটাই কিন্তু, অথবা অবৈধ কোনো প্রোডাক্ট আনেছেন কিনা, যেটা হচ্ছে বাংলাদেশের আইনে আপনার এটা বন্ধ আছে, এরকম কোনো কিছু আছে কিনা, অথবা অবৈধভাবে স্বর্ণ এনেছেন কিনা, এই সমস্ত কিছু কিন্তু কাস্টমসের একটা, দেখবেন যে প্রায়শই সোনা ধরা পড়ে এয়ারপোর্টে, এগুলো কিন্তু কাস্টমসের আওতায় পড়ে, কাস্টমস এই কাজগুলো করে। তো কাস্টমসের কাজটা অনেকটা হচ্ছে যে আপনার একটা ফার্স্ট লাইন বর্ডারের ডিফেন্স হিসেবেও কাজ করে, যে যাতে করে
স্মাগলিং বা অন্য কাজগুলা না হয়, এটাও একটা তাদের কাজের এরিয়া। তো যাই হোক, আমরা আমাদের মেইন কনটেক্সটে থাকি। আমি যেখানে বলছিলাম যে আপনার কাস্টমসের যে আইনটার কথা বলছিলাম, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই আইনটা হচ্ছে মূলত এই পার্টিসিপেন্টটা কিছু বলছেন আমাকে কোনো, আচ্ছা। তো এটা গেল হচ্ছে যে আমাদের কাস্টমসের আইন, এবং এই আইনটাতে কতগুলো সেকশন আছে, হ্যাভ ইউ এন আইডিয়া হাউ মেনি সেকশনস আর দেয়ার? এই কাস্টমস আইন, যেটা নতুন আইন, 2023 সালের আইনটাতে কয়টা সেকশন আছে? 23 or 24 মেবি। হ্যাঁ, আমি বলি সেটা হচ্ছে এই আইনটা, এই যে কাস্টমস অ্যাক্ট 2023, এর আইনে 269টা সেকশন আছে। একটু চট করে নোট রাখেন, কারণ আপনারা এখানে যারা ভর্তি হয়েছেন আমি প্রত্যেককে জিজ্ঞেস করি নাই। তো আমি শিওর আইদার আপনারা সাপ্লাই চেইনে কাজ করেন, অথবা ফাইন্যান্সের আপনার কমার্শিয়ালে কাজ করেন, অথবা আপনার হচ্ছে যারা ভবিষ্যতে এই রিলেটেড কাজগুলোর সাথে সম্পৃক্ত হবেন, বা আমরাও যারা, যেটা হয় আমরা একটা অর্গানাইজেশনের দুইটা উইং থাকে। ফাইন্যান্সের যেমন আমি লাস্টে সুপারস্টার গ্রুপের গ্রুপ ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম, সেখানে সাপ্লাই চেইনের সাথে আমাদের রেগুলার কাজ করতে হতো। এছাড়া আমি কল্লোলে যখন ছিলাম, সাপ্লাই চেইন আমিই দেখতাম, আমার আন্ডারে একটা টিম ছিল কমার্শিয়াল অথবা সাপ্লাই চেইন। তো এখানে দুইটা কাজ হয়, একটা হচ্ছে যে আপনারা খেয়াল করে থাকবেন, এক হচ্ছে যে আমরা একদম সরাসরি পণ্য সোর্সিং, একটা সাপ্লাই চেইনের কাজ থাকে সোর্সিং। তারপরে আপনার লজিস্টিকের একটা কাজ থাকে, তার মানে ডিস্ট্রিবিউশন অফ প্রোডাক্ট। আর একটা কাজ থাকে ইম্পোর্টের, ইম্পোর্ট এবং এক্সপোর্ট। এটা সাধারণত সাপ্লাই চেইনের সাথে থাকে, ফাইন্যান্সের সাথে কোর ইন্টিগ্রেশন থাকে। কারণ যখন এলসি করা হয়, এলসি করবার প্রিপারেশন নেওয়া হয়, ফান্ড আছে কিনা ব্যাংকের, যেমন আমরা ফাইন্যান্স থেকে অলওয়েজ হচ্ছে ব্যাংকের স্যাংশন, এলসি লিমিট আছে কি নাই, কতটুকু আছে, কোন ব্যাংক কত বছর রিনিউয়াল হবে, কত কত পার্সেন্ট বাড়বে, এলসি এলসি কি আমরা এলসি আর সাইড করব নাকি ডেফার্ড এলসি করব, ইউপাস ইউজ করব কি করব না, এই টার্মগুলো, মানে এই ডিসিশনগুলো কিন্তু ফাইন্যান্স ডিরেক্টর নেয়, এবং সাথে সাপ্লাই চেইনের যিনি হেড থাকে ওনার সাথে কনসালটেশন করে বা আলাপ করে। তার মানে এই কোর্সে যারাই আপনি আসছেন না কেন, এই জিনিসগুলো আপনাদের খুব ভালোভাবে জানতে হবে। তো সেই জায়গায় এই কাস্টমস আইনটা আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ কাস্টমস অ্যাক্ট 2023 হচ্ছে 269টা সেকশন, আপনি একটু নোট নেন। এটা আগের আইনে ছিল, যেটা হচ্ছে আমাকে আগের একজন ভদ্রলোক বললেন, আমাদের পার্টিসিপেন্ট, যে আগের আইনটা ছিল 1969 সালের আইন। এটা যখন পাকিস্তান আমলের আইন ছিল। তো পাকিস্তান আমলের আইনটা এত বছর পরে, কত বছর হইলো, অলমোস্ট হচ্ছে 59 হইলে কত, 64 বছর হয় না, কত বছর হয়, কত বছর পরে চেঞ্জ আসলো, হ্যাঁ, 64 বছর পরে আমাদের এই আইনটা পরিবর্তন আসলো। ঠিক আছে, 64 না, 54-55 বছর পরে, এনিওয়ে। তো এখানে যেটা হচ্ছে যে আমাদের নতুন আইনটা হচ্ছে 269টা সেকশন, কিন্তু আগের আইনটায় ছিল 223টা সেকশন। তার মানে 46 সেকশন বাড়ছে, মানে আগের আইনের থেকে সেকশন বেড়েছে। তাহলে আমরা ক্লিয়ার হলাম যে নতুন আইনটাতে সেকশন আছে 269টা, আর এখানে দুইটা শিডিউল আছে। কেউ একজন বলবেন সামারি করে যে আমি কি বললাম, আগের আইনটা কত সালের আইন, কতগুলো সেকশন ছিল, এবং নতুন আইনে কতগুলো সেকশন, হ্যাভি, প্লিজ একটু বলবেন। একটু পার্টিসিপেট করেন, আমরা তো অল্প কয়েকজন ক্লাসে আছি। এখন তো 269, আগে মনে হয় 223টা ছিল। 223টা ছিল, আর এর সাথে দুইটা শিডিউল আছে, হ্যাঁ, দুইটা শিডিউল আছে, তফসিল আছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমি দেখাই দিলাম লাস্ট সেকশনটা, এই 258, 59, 60, 61, 200, আপনার হচ্ছে 69টা, মোট সেকশন হচ্ছে 269। সো এটা আমরা মানে মোটামুটি একটা আইডিয়া পেলাম। এরপরে আমাদের আসলে এই সংজ্ঞার যে জায়গাটা 269, এটা রহিতকরণ, এই সবগুলো আইনের একটা ইয়ে থাকে, যে এটা হচ্ছে বলা থাকে যে বাংলা এবং ইংরেজি যদি পরবর্তীকালে ইংরেজি করে, তাহলে এইটার কোনটা প্রিভিলেজ পাবে। মনে রাখবেন যে যে আইনটা যেটাতে প্রথম আসে, যেমন এটাতে এই কাস্টমস অ্যাক্ট 2023, এটা বাংলায় আসছে, বাংলাটাই মূল আইন। এটা ইংরেজি যদি পরবর্তীকালে এনবিআর বেরও করে, তাহলে ইফ দেয়ার ইজ এ কনফ্লিক্ট অ্যারাইজ বিটুইন বাংলা আর ইংরেজি, অবভিয়াসলি বাংলাটা প্রিভেল করবে। এটা এমনিতেও বাংলাদেশের আইনেও বলে হচ্ছে যে বাংলাটা প্রিভেল করবে। সো এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম, ইজ ভেরি গুড যে আমরা একটা সামারি বুঝতে পারলাম। এখন এই জায়গাটাতে সংজ্ঞাগুলোর কিছু জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা না বুঝলে আমরা কাস্টমস এবং বন্ড বুঝতে পারবো না। এখানে আমদানিকারক, আমদানিকারক মানে জেনারেলি মনে হইতে পারে, কিন্তু কাস্টমস আইনে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা, যেমন আমি এটা বলি, আহ, এই এটা একটা আপনাদের জন্য ইন্টারেস্টিং একটা ডিসকাশন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমাদের
ইনকাম ট্যাক্সের যে আইন, ইনকাম ট্যাক্সের আইনে ব্যক্তি এবং কোম্পানি আলাদা। অর্থাৎ এখানে ব্যক্তি বলতে বোঝা যায় আমি আপনি, যেটা ন্যাচারাল পার্সন। ন্যাচারাল পার্সন মানে আমরা কথা বলতে পারি এরকম। আর কোম্পানিগুলোকে বলা হয় লিগ্যাল পার্সন বা আর্টিফিশিয়াল পার্সন। এই লিগ্যাল পার্সন ইনকাম ট্যাক্স আইনে ভিন্ন ভিন্ন, অর্থাৎ ব্যক্তির ট্যাক্স রেট, কোম্পানির ট্যাক্স রেট আলাদা। কিন্তু ভ্যাট আইনে আবার যদি ব্যক্তি বোঝায় তখন কিন্তু ব্যক্তির ভিতরেই কোম্পানিগুলো ইনক্লুডেড। বোঝা গেল কথাটা? তার মানে ওই আইনের ডেফিনেশন যদি আপনি না জানেন তাহলে কিন্তু কনফিউশন হবে। কারণ মনে হচ্ছে ব্যক্তি, যখনই ব্যক্তি বলছে ইনকাম ট্যাক্সে ব্যক্তি বলতে বোঝা যায় আমাদের মতো ন্যাচারাল পার্সন। আর ভ্যাটে যদি দেখেন তাহলে এই ব্যক্তি বলতে বোঝা যায় হচ্ছে ওই ব্যক্তি মানেই হচ্ছে এই ব্যক্তি এবং কোম্পানি। তো কোশ্চেন হচ্ছে যে এই কারণে এই যে কোনো আইনের শুরুর যে 2 নম্বর সেকশন, এখানে এখানে খুব অল্প কয়েকটা সংজ্ঞা দেয়া আছে। এটা একটু আলাদাভাবে বুঝতে হয়। বোঝা গেল যে কেন আমরা সংজ্ঞাগুলো বুঝবো? ক্লিয়ার? ওকে। এখন দেখেন আমদানিকারক, এখানে আমদানিকারক অর্থ হলো এরকম ব্যক্তি যিনি স্বয়ং বা যার পক্ষে কোনো পণ্য আমদানি করা হয় এবং উক্ত পণ্য আমদানির সময় হইতে কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্নর পূর্ব পর্যন্ত উহার মালিক বা দখলের অধিকার বা স্বার্থ রয়েছে এরূপ প্রাপক কনসাইনি বা ব্যক্তিকে অন্তর্ভুক্ত হইবে। অর্থাৎ আপনি যদি ইম্পোর্ট করবার নিয়াতে আপনি কোনো এলসি করেন, এবং এলসি ছাড়াও আমরা আরো কয়েকটা প্রসেসে পণ্য আসে, অ্যাডভান্স হচ্ছে, টিটি আছে, এগুলো আমরা দেখবো। বাট মোটামুটি ইম্পোর্ট করবার নিয়াতে যিনি হচ্ছে ইম্পোর্ট করছেন এই ব্যক্তিকে আমরা হচ্ছে আমদানিকারক বলবো। আচ্ছা, আমদানিকৃত পণ্য এটা আমরা আর দরকার নেই, এটা বুঝতে পারবো। আচ্ছা, আমদানি শুল্ক এবং কর। আমদানি শুল্ক এবং কর অর্থ হচ্ছে পণ্য আমদানির সহিত সম্পর্কিত বা আমদানিকৃত পণ্যের উপর ধারা 18, 19, 20 এবং 23-এর অধীন আরোপীয় ক্ষেত্রমতে কাস্টম শুল্ক এবং অন্যান্য শুল্ক, কর বা চার্জ, রেগুলেটরি ডিউটি, কাউন্টারভেলিং ডিউটি, এন্টি ডাম্পিং ডিউটি, সেফগার্ড শুল্ক। তবে 24 ধারার অধীনে প্রদত্ত কোনো সেবার ফি বা সরকারি কর্তৃপক্ষের পক্ষে বোর্ড কর্তৃক সংগৃহীত কোনো চার্জ অন্তর্ভুক্ত হইবে না। বলেন এটা দিয়ে কি বুঝলেন? একটু কঠিন মনে হলো, বাট কি বুঝতে পারলেন বলেন তো? এটা এই যে আমদানি শুল্ক বলতে কি বোঝা গেল বলেন? আমরা এখানে খুব ক্লিয়ারলি বুঝাই দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে ইম্পোর্ট করবার জন্য কতগুলো ডিউটি আছে, সেই ডিউটির ভিতরে কি কি হবে? কাস্টমস শুল্ক বা কাস্টমস যে শুল্ক, তারপরে অন্য অন্য শুল্ক, সারচার্জ বা চার্জ, রেগুলেটরি ডিউটি, কাউন্টারভেলিং ডিউটি, এন্টি ডাম্পিং ডিউটি। এই কাউন্টারভেলিং ডিউটি এবং এন্টি ডাম্পিং ডিউটি এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনাদের? শেয়ার করবেন? এন্টি ডাম্পিং ডিউটি হচ্ছে স্যার মেবি একটা হচ্ছে উম, দেশের পণ্যকে মানে বাইরের কোনো পণ্য যেন এসে অতিরিক্ত চার্জ নিতে না পারে বা তার প্রাইসটা যেন অতিরিক্ত না হয়, হুম। সেই জন্য একটা চার্জ আরোপ করে আর কি, মানে একটা ফিক্সড করে দেয়। মানে আমি কম প্রাইসে যেন মানে কম প্রাইসে মানে যে প্রাইস আছে দেশের প্রাইসে যে পণ্যগুলো যে প্রাইসে সেল হচ্ছে হুম। আমদানি করে তার থেকে কম প্রাইসে যেন সেল না করা হয়, এর জন্য যে চার্জটা দেওয়া হয় ওই আমদানিকৃত পণ্যের উপরে, এটা মেবি এন্টি ডাম্পিং ডিউটি। চমৎকার, আপনি ভালো বলছেন, অলমোস্ট ঠিকই আছে। একটু ব্যাখ্যা করে দিই। সেটা হচ্ছে যখন আমরা এক্সপোর্টের সাবসিডি দিই বা ইনসেনটিভ দিই, যেমন এটা নিয়ে একটা খুব বিখ্যাত মামলা আছে। আমি রহিম আফরোজে কিছুদিন কাজ করেছিলাম একটা ইউনিটের সিএফও। রহিম আফরোজের এরকম একটা মামলা দীর্ঘদিন ইন্ডিয়ার সাথে চলেছে। আমরা যখন রহিম আফরোজ থেকে ব্যাটারি এক্সপোর্ট করতাম, ওরা ধরে নিয়েছে যে আমাদের প্রোডাকশন কস্টের থেকে আমরা হচ্ছে গভর্নমেন্টের থেকে কোনো বেনিফিট নিয়ে কম দামে এক্সপোর্ট করছি। তো যেটা হয়, যে দেশ এক্সপোর্ট করে ও এক্সপোর্টকে ইনসেন্টিভাইজ করে অনেক সময়। যারা ইম্পোর্ট করে, ইম্পোর্টিং কান্ট্রি কান্ট্রি ধরে নেয় যে এখানে এক্সপোর্ট সাবসিডি আছে বা যে দামে কস্ট অফ প্রোডাকশনের থেকে কম দামে এটা এক্সপোর্ট করেছে। তখন চ্যালেঞ্জটা কি হয়? তাহলে লোকাল ইন্ডাস্ট্রিকে একটা অসম প্রতিযোগিতায় পড়ে যায়। আমি উদাহরণ হিসেবে বলি, ধরেন বাংলাদেশে আমরা লেটস সে কলম প্রডিউস করি একটা কোম্পানি। এখন এই কলমটা আমরা প্রডিউস করি, এখন ইন্ডিয়া বা অন্য কান্ট্রি থেকে যদি কলম কেউ এক্সপোর্ট করে, আমরা এক্সপোর্ট তো বাধা দিতে পারি না। কিন্তু আমি যদি ধরে নেই যে একটা ম্যাটাডোর তৈরি কলম করতে 5 টাকা বা 6 টাকা বা 10 টাকা খরচ হয় এটা করতে, এখন ইন্ডিয়া যদি কোনো কারণে একই মানের একই রকম পেন যদি 3 টাকায় দেয়, তাহলে আমি ধরে নিতে পারি যে এখানে তারা কোনো এক্সপোর্ট সাবসিডির আন্ডারে বা কোনো একটা মেকানিজমে আমাদের দেশে এখানে দাম করছে। তখন আমি এখানে আবার
এই শুল্কায়নের সময় এন্টি ডাম্পিং ডিউটি এক্সপোজ করতে পারে, যদিও এটা আইসিসি বা ইন্টারন্যাশনাল যে কোর্ট আছে, যে আমরা এক্সপোর্ট ইম্পোর্টের যে আইসিসি বলে, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, এখানে কিন্তু এটা নিয়ে অনেক মামলা মোকদ্দমা অনেক কিছু আছে। তাহলে আপাতত আপনি ধরে নিলেন যে আপনি যে কথা বলছেন ওটাই ঠিক আছে, যে কোনো কান্ট্রি যদি মনে করে ইম্পোর্টের স্টেজে যে তাদের দেশে ইম্পোর্ট করা পণ্যটার উপরে অন্য এক্সপোর্টিং কান্ট্রি কোনো এক্সট্রা বেনিফিট তাদের এক্সপোর্টারকে দিয়ে একটা লো কস্টে ঢুকিয়ে দিচ্ছে, সো দ্যাট এখানে আমাদের লোকাল যারা তৈরি করে তারা একটা অসম প্রতিযোগিতায় পড়বে, তখন একটা ডাম্পিং ডিউটি দিতে পারে। তো যাই হোক, এটা আপনারা খুব বুঝতে পারলেন। এরপরে উপকূলীয় পণ্য। উপকূলীয় পণ্য মানে হচ্ছে যে আমি আমি বলি, উপকূলীয় পণ্য মানে পণ্য অর্থ কাস্টম শুল্ক পরিশোধিত হয় নাই এরূপ পণ্য আমদানি পণ্য ব্যতীত বাংলাদেশের এক বন্দর হইতে অন্য বন্দরে নৌযানে পরিবহনকৃত। আচ্ছা, ইন্টারেস্টিং হচ্ছে দেখেন, আপনার লেটস সে আপনি একটা পণ্য এনেছেন, এই পণ্যটা এনেছেন হচ্ছে কাস্টমস চিটাগাঙে, কাস্টমসের চিটাগাঙে আপনি এটা রিলিজ করছেন। ওইখানে আপনি, যেটা হয় আপনারা নিশ্চয়ই জানেন যে একটা যখন এলসি প্রসেসের একটা নিয়ম আছে, যে আপনি যখন একটা পণ্যের ব্যাপারে সাপ্লাই চেইন চায়নার সাথে যোগাযোগ করলো বা জাপান বা যে কোনো কান্ট্রি যোগাযোগ করে প্রাইস ফিক্স করলো, অর্ডার ফিক্স করলো, এরপর আমি একটা অর্ডার কনফার্ম করি। অর্ডার কনফার্ম ব্যাপারে কিছু হয়তো অনেক সময় অ্যাডভান্স পেমেন্ট বা অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি বা কোনো একটা কিছু দিয়ে তারা কনফার্ম করি, তারপরে আমি ধরলাম অ্যাডভান্স পেমেন্টও নাই, আমি এলসি ওপেন করে দিলাম। এলসি ওপেন করা হচ্ছে ফর্মাল প্রসেস স্টার্ট করে। এখন তারা এই পণ্যটা এলসি পেয়ে তারা হচ্ছে শিপিং এর জন্য রেডি করে। এখানে ইনকো টার্ম আছে, আমি পরবর্তীকালে আপনাদের ক্লিয়ার করব। ইনকো টার্মটা হচ্ছে আপনার 11টা টার্ম আছে, সেটা হচ্ছে যে বিভিন্ন ভাবে ডিউটি কে পেমেন্ট করবে, রিস্ক রিওয়ার্ডটা কিরকম। ইনকো টার্মটা আপাতত লিখে রাখেন, আমি ইনকো টার্মের উপরে আপনাদেরকে ডিফারেন্ট লেভেলে বলবো। এটা যারা জানেন ভালো, না হলে খুব ক্লিয়ার হবেন যে এই একটা আছে একদম এক্সপোর্টার কান্ট্রি, অর্থাৎ চায়না থেকে যদি আপনি হচ্ছে ইম্পোর্ট করেন, তাহলে চায়নার ফ্যাক্টরির গেটে আপনাকে পণ্য বুঝাই দিবে। এইটা হচ্ছে সর্বোচ্চ রিওয়ার্ড, হচ্ছে সবচেয়ে বেশি রিস্ক হচ্ছে ইম্পোর্টারের। মানে ইম্পোর্টার হচ্ছে কি করে তখন, চায়নার ফ্যাক্টরি থেকেই প্রোডাক্ট নিয়ে, এখন চায়নার ইনল্যান্ড যে ট্রান্সপোর্টেশন, তারপরে চায়নার হচ্ছে পোর্টে খরচ, লোডিং আনলোডিং থেকে শুরু করে জাহাজের শিপমেন্ট, শিপমেন্টের খরচ, তারপরে চট্টগ্রাম পোর্টে এনে এখানে আনলোডিং করা, ডিউটি দেয়া, তারপরে এখান থেকে চট্টগ্রাম থেকে ঢাকায় আমার ফ্যাক্টরি পর্যন্ত আনার টোটাল দায়িত্ব আমার। তার মানে একটা দেশের যখন আমি ইম্পোর্ট করছি, অ্যাজ এ ইম্পোর্টার আমি সবচেয়ে বেশি রিস্ক নিব হচ্ছে এক্সপোর্টিং কান্ট্রির এক্সপোর্টারের ফ্যাক্টরি গেট থেকে প্রোডাক্ট রিসিভ করবো, এটা সর্বোচ্চ দায়িত্ব। আর সর্বনিম্ন হয় যে এক্সপোর্টার সমস্ত দায়িত্ব নিবে, আমার জিরো দায়িত্ব। অর্থাৎ আমি আমার ফ্যাক্টরি গেটে পণ্য রিসিভ করব, এর আগ পর্যন্ত সমস্ত খরচ দায় দায়িত্ব হচ্ছে আমরা এক্সপোর্টারকে দিব, যদিও সে বেশি চার্জ করবে কিন্তু দায় দায়িত্ব তার। ইন বিটুইন বিভিন্ন ফেজে হয়, হ্যাঁ, এটাকে বলা হয় ইনকোটার্ম। ইনকোটার্ম সম্পর্কে কি বোঝা গেল আমার কথাটাতে, মানে মোটা দাগে যেটা বুঝালাম? ইজ ইট ক্লিয়ার? জি ক্লিয়ার স্যার। স্যার। ওকে, কোশ্চেন থাকলে করেন। আচ্ছা, তাহলে এখানে বললো উপকূলীয় পণ্য মানে আপনি চিটাগাং পোর্টে একটা পণ্য আপনি রিসিভ করেছেন, রিসিভ করে ডিউটি দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি এই পণ্যটা চিটাগাং পোর্টে না নিয়ে ওইখানে নৌযানে করে চট্টগ্রাম থেকে আপনার হচ্ছে নারায়ণগঞ্জে আনলেন। তখন যেহেতু ডিউটি পে করা, এইটাকে আমরা বললো উপকূলীয় পণ্য, অর্থাৎ ডিউটি কাস্টমস কোথাও ধরবে না, কাস্টম অথরিটি অন্য কোথাও ধরলে বলবে যেটা ডিউটি দিয়ে আসছে, এটাকে বলে উপকূলীয় পণ্য। তো যাই হোক, এরকম অনেকগুলো ইস্যু আছে। এরপর একটা ইম্পর্টেন্ট, এটা খুবই ভালো বুঝতে হবে, এটা হচ্ছে এজেন্ট। এজেন্ট বলতে বোঝা যায় হচ্ছে শিপিং এজেন্ট, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট, কার্গো এজেন্ট, ফ্রেইট ফরওয়ার্ডিং এজেন্ট সহ 243 অধীনে লাইসেন্স প্রাপ্ত কোনো ব্যক্তি অথবা ধারা 244 অধীন কার্যাবলী পরিচালনা করবার জন্য অনুমতিপ্রাপ্ত কোনো ব্যক্তি বা অন্তর্ভুক্ত হইবে। এই এজেন্ট কথাটা কি বোঝা গেল? এটা কি খুব ক্লিয়ার? আপনারা কি ক্লিয়ারিং ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট, তারপর হচ্ছে আপনার ফ্রেইট ফরওয়ার্ডার, এগুলো সম্পর্কে আইডিয়া আছে? ক্লিয়ার? জি স্যার, আছে স্যার। আচ্ছা, তো আমরা একটু তাহলে চট করে যারা নতুন, যারা তাদের জন্য একটা ছোট্ট একটু একটা ইয়ে দেখতে পারি, ইফ ইউ অ্যালাউ মি। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে পারি, যারা একদম নতুন, যে সুজয় বলছেন, হ্যাঁ, তা আপনি আমাদের একটু ব্যাখ্যা করে দিন ভিডিওটা দেখার পরে, আপনার একটু আপনি যে যিনি অভিজ্ঞতা আছে আমাদের শেয়ার করেন। Let's break it down. What is freight forwarding and logistics? Freight forwarding is a service used by companies dealing in international or multinational import and export.
A freight forwarder does not move the goods but acts as an intermediary between the shipper and various transportation services, such as ocean shipping on cargo ships, trucking, expedited shipping by air freight, and moving goods by rail. But how freight forwarding is different from freight broker. There's one key difference between freight forwarder and broker work. A freight broker never takes physical possession of the freight while a freight forwarder does, often storing, packing, and even shipping that freight. You can watch this video to know more about freight broker. Role of freight forwarders. Freight forwarders are responsible for a variety of logistics and transportation services, including organizing shipments, coordinating the movement of goods from the manufacturer to the market, customer, or final point of distribution. Documentation, handling all necessary documentation, including bills of lading, customs documentation, and export paperwork. Consolidation, combining smaller shipments into a single container to reduce shipping costs. Warehousing, providing temporary storage facilities. Insurance, offering insurance services to protect shipments from loss, damage, or theft. Tracking, monitoring the progress of the shipment from origin to destination. The freight forwarding process. Now, let's walk through the freight forwarding process step by step. Step 1, export haulage. The journey begins with export haulage, where goods are transported from the shipper's location to the freight forwarder's warehouse. This can be done via road or rail. Step 2, export customs clearance. Before the goods leave the country, they must clear customs. Freight forwarders handle all the necessary documentation and customs requirements. Step 3, origin handling. Once at the warehouse, goods are inspected, packaged, and consolidated for international shipment. Step 4, ocean freight or air freight. Goods are then shipped via the chosen mode of transportation, either by sea or air. The freight forwarder books space with carriers and arranges for loading onto the vessel or aircraft. Step 5, import customs clearance. Upon arrival in the destination country, goods must clear customs. The freight forwarder manages the necessary documentation and compliance. Step 6, destination handling. Goods are unloaded and prepared for delivery, which may involve deconsolidation and inspection. Step 7, import haulage. Finally, goods are transported from the warehouse to their final destination, be it a distribution center, retail location, or directly to the customer. That's it for today. You can watch more. আচ্ছা, যারা হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্স, আমি একটু আগে একজনকে দেখলাম হচ্ছে যে প্রথম হচ্ছে যে আমাদের আহ, হচ্ছে সাপ্লাই চেইনে কাজ করে তাহসিন ইসলাম, বা আরেকজন যিনি কথা বললেন, একটু আমাদেরকে বুঝাই বলেন তো ভাই, যারা একদম ফ্রেশার এখানে আছে, যে ফ্রেট ফরওয়ার্ডার কি এবং সিএনএফ এজেন্টের সঙ্গে ফ্রেট ফরওয়ার্ডার কি ডিফারেন্স, বলেন প্লিজ। ফ্রেট ফরওয়ার্ডার হচ্ছে স্যার অ্যাকচুয়ালি মানে যখন কোনো এক্সপোর্টার কোনো যারা ইম্পোর্ট করবে তাদের কান্ট্রিতে যে ম্যাটেরিয়ালটা পাঠানো লাগবে এর জন্য যে ট্রান্সপোর্টেশন মুডটা, সেই মুডটাকে আর কি শিপিং এজেন্ট এবং এক্সপোর্টার এই দুজনের ভিতরে কানেক্টিং করে থাকে। হুম। আচ্ছা, তো এখন এখন হচ্ছে যে ফ্রেট ফরওয়ার্ডারের মাধ্যমে এক্সপোর্টার শিপিং মানে কি মুডে পণ্যটা পাঠাবে সেটা ফার্স্ট সিলেক্ট করে, দেন হুম। সিলেক্ট করার পরে ম্যাটেরিয়ালটা ফ্রেট ফরওয়ার্ডারের মাধ্যমে সে যে শিপারের কাছে পাঠাতে পারে। মানে শিপার বলতে এখানে বোঝানো হচ্ছে শিপিং লাইন, মানে যেখান থেকে হুম। কন্টেনারটা যাদের আর কি, কন্টেনার যারা বেয়ার করবে আর কি। হুম। তো যখন ম্যাটেরিয়ালটা রেডি হবে এটা ডিরেক্টলি ফ্রেট ফরওয়ার্ডের মাধ্যমে শিপিং এজেন্টের কাছে পাঠিয়ে দিতে পারে, হুম। অথবা ফ্রেট ফরওয়ার্ড তার নিজের ওয়্যার হাউসে যখন এটা পাঠাবে তখন এটা রাখতে পারে স্টোর করে। দেন ফাইনালি যখন পাঠানোর পরে সি এর ক্ষেত্রে বিল অফ ল্যাডিংটা করতে হয়। তো সেক্ষেত্রে বিল অফ ল্যাডিংটা এক্সপোর্ট যে ফ্রেট ফরওয়ার্ডার সে রেডি করে দিবে, রেডি করে শিপারের কাছ থেকে পারমিশন নিয়ে এটা এক্সপোর্টারকে দিয়ে দিবে, দেন এক্সপোর্টার এই ডকুমেন্টেশন প্রসেস করবে। এখন যদি এক্সপোর্টার ইম্পোর্টার ফ্রেট ফরওয়ার্ডার যিনি, ওর যদি ইম্পোর্ট কান্ট্রিতে তার লাইসেন্স থাকে তাহলে সে ক্লিয়ারিং কাজটাও করতে পারবে। বাট যদি ওই ফ্রেট ফরওয়ার্ডার যদি ইম্পোর্ট যে কান্ট্রি, সে কান্ট্রি তার যদি লাইসেন্স না থাকে তাহলে ম্যাটেরিয়ালটা জাস্ট শিপিং এর কাছে উঠাই দিবে। দেন যখন ম্যাটেরিয়ালটা ইম্পোর্ট কান্ট্রিতে পৌঁছাবে তখন যে ইম্পোর্টার সে সিএনএফ এজেন্টকে অ্যাসাইন করবে ওই গুডসটা ক্লিয়ার করার জন্য পোর্ট থেকে। হুম। মেইন হচ্ছে স্যার এটা।
ওকে, তার মানে আপনার কথা আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে ফ্রেট ফরওয়ার্ডের একটা ভূমিকা আছে আপনার, তারপর জি হচ্ছে শিপ ওনারদের একটা ইয়ে আছে যেটা হচ্ছে আমরা কার্গো মালিক বলি, তাই না? আর একটা আছে জি জি সিএন এজেন্ট, তাই তো? তো আমরা জি যদি জি সহজে বলি, সহজ কথা হচ্ছে ফ্রেট ফরওয়ার্ড বা মালবাহী ফরওয়ার্ডার হলো কার্গো মালিকের পক্ষ হতে পণ্য চলাচলের জন্য দায়ী একজন এজেন্ট। ওই যে এজেন্টের সঙ্গে আমরা বলবো, এই দায়িত্বটি বিক্রেতার কাছ থেকে পণ্য তোলার সময় থেকে হতে শুরু করে যতক্ষণ পর্যন্ত না সেগুলি ক্রেতার নির্দিষ্ট স্থানে সরবরাহ করা হয়। যেহেতু ফ্রেট ফরওয়ার্ড মূলত পণ্য পরিবহনের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে থাকে, সেহেতু ফ্রেট ফরওয়ার্ডের মাধ্যমে খুব সহজেই সারা বিশ্বে পণ্য আনা নেওয়া হয়। এটা হচ্ছে জাস্ট ওই আপনার বাংলায় একটু বুঝতে অসুবিধা, বাট আমি কপি করে রেখেছি। ফ্রেট ফরওয়ার্ড হচ্ছে সম্পর্কে আরো বিস্তারিত বলতে গেলে, ফ্রেট ফরওয়ার্ডার হচ্ছে মালবাহী ফরওয়ার্ডার এমন একটি সংস্থা যা পণ্যের চালান এবং চূড়ান্ত গন্তব্য তৈরিকারী সংস্থার মাধ্যমে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি যে কথাটা বললেন তাই, যে এখানে একটা চালান তৈরি হয়, যে আপনি যেটা বিল অফ লেডিং বললেন, যে এটা করে আপনার এই আপনার শিপারের কাছে তুলে দেয়, এবং পরবর্তীকালে মোস্ট অফ দ্য কেসে আমরা দেখতে পাই যে হচ্ছে যে ইয়ে হয় না আপনার এই আপনার ফ্রেট ফরওয়ার্ডার মানে এজেন্সিটাই বাংলাদেশের কনটেক্সটে মোস্টলি দেখা যায় যে আপনার ইয়ে হয় না, এই সিআরএফ এজেন্টের থাকতে নাও থাকতে পারে। আমরা দেখা যায় যে ইন্টারন্যাশনাল ফ্রেট ফরওয়ার্ডার যে কোম্পানিগুলো আছে অনেকেরই লোকালিও থাকতে পারে, নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে শুধুমাত্র আমরা এখানে সিএনএফ এজেন্ট থাকে। তো আমি আমি যে আমার কল্লোল বা সুপারস্টার যে কাজগুলো করেছি দীর্ঘদিন, সেখানে দেখা গেল ফ্রেট ফরওয়ার্ডার আলাদা, ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো থেকে আমরা করি সাধারণত। এবং লোকালের যে সিএনএফ এজেন্ট আমাদের ফিক্স থাকে, যেমন ধরেন আমরা সিএনএফ এজেন্টের জন্য হয়তো আপনার বেনাপোলের জন্য একজন সিএনএফ এজেন্ট আছে, আপনার আপনার এয়ারপোর্টের জন্য, ঢাকা এয়ারপোর্টের জন্য আছে, আইসিটি কমলাপুরের বা ঢাকা এয়ারপোর্ট হয়তো একজন কমন আছে, আরেকজন হচ্ছে চট্টগ্রামে আছে। এটার কারণটা হচ্ছে ওই জায়গার তার অফিস আছে এবং সে মানে ওইটা আমাদের প্রপারলি করে। তো সিএনএফ এজেন্টের কাজ হচ্ছে আপনার এই কাস্টম ক্লিয়ারেন্স প্রসেসটা, ডিউটিটা করা আমাদের পক্ষে হয়ে সে পে অর্ডার করে। দুইভাবে করে থাকে, এক সময় আমরা নিজেরাও হচ্ছে ডিউটিটা পে পে অর্ডার সরাসরি করেও দিতে পারি, অথবা এই সিএনএফ এজেন্টের কাছে আমরা টাকাটা পাঠাই, ওরা কাজ করে দেয়। তো এই প্রসেসটাকে আসলে ট্রেড ফ্যাসিলিটেট করে। এখন ঠিক আছে, মানে যারা হচ্ছে নতুন পুরাতন যারা, তারা তো এটা জানেন, মানে এটা আসলে তেমন নতুন কোনো জিনিস না, বাট একদম ফ্রেশার যারা, যেহেতু আমরা প্রথম ক্লাসে আমরা আছি, এই জন্য আমি বলছি যে একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলতে চাচ্ছি, যে যাতে করে কোনো কনফিউশন না ক্রিয়েট করে। ইজ ইট ওকে? বোঝা গেল যে এই আমাদের এজেন্ট কারা, কারা কারা এজেন্ট? বা আরো ফার্দার কিছু বলবেন, এখানে কারোর কিছু বলার আছে যে এজেন্ট সম্পর্কে? এই যে এজেন্টের সংখ্যা, শিপিং এজেন্ট, তারপর হচ্ছে ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্ট, কার্গো এজেন্ট এবং হচ্ছে ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্ট সহ আপনার সিএনএফ এজেন্টের যে সংজ্ঞাটা এখানে দেয়া আছে। তারপর ওয়্যার হাউস বলতে বোঝা যায় আসলে মানে আপনার যদি এই ধরনের ওয়্যার হাউস থাকে, সেটা হচ্ছে অর্থ 11 ধারার অধীনে এবং 12 ধারার লাইসেন্স প্রাপ্ত। একটু আগে উনি যে কথাটা বললো যে ফ্রেট ফরওয়ার্ডারেরও কিন্তু ওয়্যার হাউস থাকতে পারে, সিএনএফ এরও ওয়্যার হাউস থাকতে পারে। তো এই জায়গাগুলো আমরা এই ওয়্যার হাউসের পারমিশন নিতে হয়। আর হচ্ছে আপনার কাস্টমস আইনের আর সংজ্ঞাগুলো ওরকম ইম্পর্টেন্ট না, আপনারা একটু দেখে নিন। কাস্টমস এলাকাটা একটু জানা দরকার। কাস্টমস এলাকা অর্থ অর্থাৎ ধারা 9-এর অধীনে নির্ধারিত কাস্টমস স্টেশনে বীমা এবং আমদানিকৃত বা রপ্তানিকৃত কোনো পণ্য রপ্তানির জন্য কোনো পণ্য কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক ছাড় প্রদানের পূর্বে যে এলাকায় সাধারণত রক্ষিত থাকে সেই এলাকায় অন্তর্ভুক্ত থাকে। আপনারা যারা ঢাকা এয়ারপোর্টে দেখেছেন যে আপনার নর্মালি উন্নত বিশ্বে যেটা হয়, আপনার যে পোর্ট থাকে, অর্থাৎ আমাদের যে ঢাকা এয়ারপোর্ট, এই এয়ারপোর্টটা অন্য অন্য দেশে এয়ারপোর্ট, যেমন হিথ্রোতে গিয়েছি আমি, জন এফ কেনেডি গেছি, সব জায়গায় কিন্তু আপনার কার্গো যেটা নামে, অর্থাৎ পণ্যবাহী জাহাজ এবং মানুষবাহী জাহাজের জায়গাগুলো সেপারেট করা, এবং আমরা পণ্যবাহী জাহাজগুলোর জন্য আপনার কাস্টমস এলাকা আলাদা। কিন্তু বাংলাদেশের যেটা প্রবলেম, বাংলাদেশের হচ্ছে আপনার একই জায়গা আছে সাধারণত। দুইটা হয়, যে কোনো এয়ারপোর্টই কিন্তু কাস্টমস এলাকা কিনা এটা কিন্তু আপনার ডিপেন্ড করে হচ্ছে কাস্টমস আইনের আন্ডারে এনবিআর থেকে পারমিশন নিতে হয়। অর্থাৎ আপনি লোকাল একটা এয়ারপোর্ট থাকতে পারে যেখানে এয়ারপোর্ট ল্যান্ড করে, যেখান থেকে মানুষ হয়তো মানে চলাচল করে, কিন্তু ওইখানে পণ্য নামানো এবং শুল্কায়নের জন্য কাস্টমস অথরিটির লোক নেই। সেরকম সেরকম থাকলে সেটাকে আমরা কে কাস্টমস এলাকা বলবো না, আমরা এটা আহ, এটা হচ্ছে ডেফিনেটলি ইম্পোর্ট এক্সপোর্টের জন্য আপনার কার্গো যেখানে আসে সেখানে ডেফিনেটলি কাস্টমস এলাকা থাকতে হবে। তো কাস্টমসের পদ্ধতি এটা আমরা আহ, দেখে নিব। এখানে বলা আছে হচ্ছে দেশীয় ভোগের জন্য ছাড় প্রদান, আমদানি মানে সাময়িক আমদানি, ইনওয়ার্ড প্রসেসিং, আউটওয়ার্ড প্রসেসিং, কাস্টমার ওয়্যার হাউজিং, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট,
আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, যারা সাপ্লাই চেইনে আছেন, এইটা হচ্ছে যে আমরা কিন্তু যেমন ধরেন লেটসে আমি একটা সিম্পল বলতে পারি যে বাংলাদেশের কাস্টমস একটা কাজ করতে পারে যে তারা বাংলাদেশ হয়ে নেপাল কোনো ইম্পোর্ট করলো, অর্থাৎ নেপালের ইম্পোর্টটা এরকম যে নেপালের লেটসে কোনো সমুদ্রের পোর্ট নাই, হ্যাঁ, তাদের কোনো সি পোর্ট নাই, তখন কিন্তু বাংলাদেশের ভিতর থেকে পণ্যটা যাবে কিন্তু বাংলাদেশে এটা কনজিউম হবে না। এইখানে কিন্তু একটা নির্দিষ্ট চার্জ দিয়েও কিন্তু সম্ভব, সেটা হচ্ছে আমাদের এখানে সাময়িকভাবে এখানে যাবে এবং এটা ফাইনাল শুল্কায়ন হবে হচ্ছে নেপালে। তো এটার একটা চার্জ আমরা রাখি, কিন্তু এটা কিন্তু এখানে লোকাল কনজিউম হয় না, এটা এটা কিন্তু এই কাস্টমসের আন্ডারে শুল্কায়ন হয় না। কাস্টমস বন্দর বলতে আপনারা জানেন বাংলাদেশে বেশ কিছু বন্দর আছে, এটা হচ্ছে রেল বন্দর, মানে কাস্টমসের রেল, তারপর হচ্ছে সড়ক এবং হচ্ছে বিমান। সো এটা আমরা দেখবো কাস্টমসের অ্যাসেসেবল ভ্যালু। অ্যাসেসেবল ভ্যালু মানে হচ্ছে ওই যে বললাম যে কাস্টমস মূল্য আহ, অর্থ ধারা 27 অনুযায়ী নিরূপিত মূল্য, যাহা কোনো পণ্যের উপরে কাস্টম শুল্ক আরোপের ভিত্তিতে। তো এটা আমরা দেখবো, আমরা যখন টিটিটি মানে টোটাল ট্যাক্স ইনসিডেন্ট দেখবো তখন আমরা এটা ক্লিয়ার হব। তো যাই হোক, আমরা এই মানে মোটামুটি লেভেলে আমরা একটা সংজ্ঞাগুলো দেখলাম। এরপরে আমরা সেকশন ওয়ান আমরা দেখেছি। সেকশন 2 হচ্ছে যে আপনার সংজ্ঞা দেখেছি। সেকশন 3-তে বলা আছে যে এই কাস্টমস আইনের, এটা হচ্ছে একটা কমন সেকশন, সব আইনে আছে, আইনের প্রাধান্যতা আপাতত বলবৎযোগ্য যে কোনো আইন থাক, যাই থাকুক না কেন এই আইনের প্রাধান্য পাবে। অর্থাৎ আগের কাস্টমস আইন বা কাস্টমস রিলেটেড যে এসআরও বা কাস্টমস রিলেটেড যত মানে রুলস বা কাস্টমস রিলেটেড যত আগের আপনার শেডিউল টেডিউল ছিল ওগুলোর যদি যদি কোথাও কনফ্লিক্টিং হয় তবে এই আইনটাই প্রাধান্য পাবে। এটা সংসদে পাশ করা আইন, এবং সংসদে পাশ করা আইনের সঙ্গে সঙ্গে আপনারা কাস্টমস অথরিটিকে তাদের রুল ফরমেশনের জন্য আলাদা একটা ক্ষমতা দেওয়া থাকে। যেমন এনবিআর কে ক্ষমতা দেওয়া আছে, ভ্যাট আইনটা হচ্ছে পাস সংসদে হয় কিন্তু ভ্যাট রুলটা এনবিআর করতে পারে। ইনকাম ট্যাক্স আইনটা পাস হয় সংসদে, কিন্তু ইনকাম ট্যাক্সের রুল পাস করবার জন্য আলাদা ক্ষমতা প্রদান করা আছে এনবিআর কে। সিমিলারলি কাস্টমসের আইন পাস হয় সংসদে, এবং হচ্ছে যে এটাকে রুল করবার জন্য এনবিআর কে ক্ষমতা প্রাপ্ত করা আছে। এই কথাগুলো হচ্ছে সেকশন 3। সেকশন 4 হচ্ছে কাস্টমস কর্মকর্তার নিয়োগ। এখানে বলা আছে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা আপনার হচ্ছে উক্ত প্রজ্ঞাপনে নিম্নলিখিত কোনো এলাকা বা কার্যক্রমের জন্য যে কোনো ব্যক্তিকে নিম্ন বর্ণিত পদে পদে নিয়োগ করতে পারেন। কমিশনার অফ কাস্টমস, ওই যে আমি বললাম 3টা উইং, কমিশনার অফ হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স, কমিশনার অফ ভ্যাট, কমিশনার অফ কাস্টমস। তো মূলত হচ্ছে ভ্যাট এবং কাস্টমসের সাথে বেশি ওতপ্রোত রিলেশন থাকে এই কারণে যে কাস্টমস যখন শুল্কায়ন করা হয় তখন আমরা আমরা জানি এটিভি ছিল আগে, এটি আছে, এআইটি আছে, অ্যাডভান্স স্টেট ভ্যাট আছে, এই সমস্তগুলি আমরা দেখব এখানে প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন রকম ক্রস ফাংশনাল ইস্যু থাকে। তো কমিশনার কাস্টমস, তারপর হচ্ছে কমিশনার কাস্টমস আপিল, মানে আমরা যে আপিল শুনানি হয় নর্মালি, আপনি যদি কখনো কোনো শুল্ক আইনের এগেনস্টে অ্যাগ্রিভড হন তাহলে একটা প্রসেস আছে স্টার্টিং ফ্রম দা হচ্ছে আপনার শুরুতেই আপনি অ্যাপ্লাই করবেন, করতে করতে সর্বোচ্চ কাস্টমসের আইনের কমিশনার কাস্টমস আপিল এখানে হবে। এখান থেকেও যদি এটা আপনি অ্যাগ্রিভ থাকেন তাহলে হাইকোর্ট ডিভিশন অফ সুপ্রিম কোর্টে যেতে পারবেন। যাই হোক, তাহলে আমরা দেখলাম কাস্টমসে কমিশনার অফ কাস্টমস, কমিশন অফ কাস্টম আপিল, কমিশন অফ কাস্টমস বন্ড। বন্ড মানে হচ্ছে বন্ড লাইসেন্স। এইটা একটা ভিন্ন জিনিস, সেটা হচ্ছে আপনি যখন কোনো ইম্পোর্ট করেন কোনো র মেটেরিয়াল এবং সেটা যদি লোকালি কনজিউম হবে না, এইটা আপনি ম্যানুফ্যাকচারিং করে এটা আবার রিএক্সপোর্ট করবেন, সেই নিয়তে যদি আপনি কোনো র মেটেরিয়াল আনেন তাহলে সেটার শুল্কায়ন দিতে হবে না। সেটা আপনার ফ্যাক্টরিতে একটা বন্ডেড ওয়্যারহাউস তৈরি করতে হবে। আপনার বন্ডেড ওয়্যারহাউস সম্পর্কে ক্লিয়ার ধারণা আছে কারোর? মানে আমাকে তারা একটু হেল্প করতে পারবেন যে আপনার যে যেসব জায়গায় বন্ডেড ওয়্যারহাউসের ফ্যাসিলিটিস নিয়ে আছে, পারমিশন নিয়ে আছে, তাদের যে ওয়্যারহাউস নর্মালি র মেটেরিয়াল, ফিনিশ গুড, সেমি ফিনিশ গুড রাখে, এই এরিয়ার বাইরে যে ডিক্লেয়ার করে ডিফারেন্ট লেভেলের কি লক অ্যান্ড কির আন্ডারে ডিফারেন্ট সিকিউরিটি দিয়ে একটা বন্ডেড হাউস করতে হবে, এবং সেখান থেকে পণ্য র মেটেরিয়াল আপনার প্রোডাকশন প্রসেসে নিলেই যে একটা নিয়ম মেনটেন করতে হয়, একটা ডকুমেন্টেশন করতে হয়, ওয়্যার হাউসের একটা রেজিস্টার থাকে, এটা সম্পর্কে কার আইডিয়া আছে? বা কোনো কিছু অ্যাড করবেন? এই যে বন্ডের বন্ড মানে বন্ড লাইসেন্স থাকা প্রতিষ্ঠানের বন্ড বন্ড সিস্টেম মানে বন্ড ওয়্যার হাউস ম্যানেজমেন্টের সম্পর্কে কোনো ভ্যালিডেশন করতে চাইবেন কেউ? প্লিজ, এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাড?
কোনো ধারণা আছে? আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল সমস্যার কথা এখানে বলি। রিসেন্টলি আমি এটা দেখেছি, সেটা হচ্ছে আমাদের যে বাচ্চাদের স্কুল ড্রেস বা যে কাপড়গুলো আসতো, শার্ট প্যান্ট, এগুলো মূলত বাংলাদেশে আগে আপনার বেশ ইম্পোর্ট হতো। ইদানিং দেখা যাচ্ছে ইম্পোর্টটা হচ্ছে না, এবং ওইটা ডিউটিও আছে, বেশ ভালো ডিউটি আছে। এখন যেটা ইদানিং গত বছর খানেক ধরে দেখা যাচ্ছে, এটা আসলে কাস্টমস এবং বন্ড অথরিটি, এনবিআর কতটা খেয়াল করছে আমি জানি না, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলা। এখন যেটা হচ্ছে যে বন্ডেড ফ্যাসিলিটিজ এর আন্ডারে এটা ইম্পোর্ট হচ্ছে এবং বিভিন্নভাবে এটা বাইরে বিক্রি হচ্ছে, ফলে আমরা শুল্ক, মানে গভর্নমেন্ট শুল্ক আদায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আপনি লোকালি যে কোনো প্রোডাক্ট যদি ইউজ করেন, সেটা আপনার হচ্ছে ফেব্রিক বা যাই হোক, এটার উপর কিন্তু ডিউটি দিতে হবে। আর বন্ডেড ওয়্যার হাউস মানে হচ্ছে আপনি এটা এনেছেন, এটা আপনার বন্ডেড ওয়্যার হাউসে ঢুকাবেন এবং এটা আবার এক্সপোর্ট করে দিবেন, এটা প্রসেসে করতে হয়। আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে ডিউটি ড্রব্যাক। ডিউটি ড্রব্যাক সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনাদের? সেটা হচ্ছে, মানে কারোর আইডিয়া থাকলে বলেন, না থাকলেও বলেন যে নাই, হ্যাঁ প্লিজ। ডিউটি ড্রব্যাক সম্পর্কে আইডিয়া আছে? জি না স্যার। ওকে, আচ্ছা। ডিউটি ড্রব্যাক হচ্ছে, একটা হচ্ছে যে আপনি শুরুতেই ইম্পোর্ট করছেন কিন্তু ডিউটি দিচ্ছেন না, কারণ আপনি এক্সপোর্ট করবেন, কারণ এক্সপোর্টের উপরে কিন্তু আপনার ডিউটি দিবেন না। সেই কারণে আপনি র মেটেরিয়াল ইম্পোর্ট করছেন, ডিউটি দেয়া ছাড়া একটা জায়গায় রাখছেন, তারপরে এটা দিয়ে প্রোডাকশন করে আপনি এক্সপোর্ট করতেছেন। এটা একটা সিস্টেম, এটাকে বন্ড বন্ড লাইসেন্স বলে। বন্ড লাইসেন্স ছাড়া আরেকটা করা যায়, আপনার বন্ড লাইসেন্স নাই, তা আপনি র মেটেরিয়াল আনলেন, তো র মেটেরিয়াল এনে আপনি কি করলেন, র মেটেরিয়াল এনে আপনি হচ্ছে এটাকে আপনার এনে তৈরি করে এক্সপোর্ট করলেন, তখন এই ডিউটি দিয়ে আসছেন, এই ডিউটি ড্রব্যাক ক্লেম করা যায়। মানে আমি শুধু উদাহরণ দিই, এই যে কাপড়টা, আমি শার্টটা পরে আছে, এই কাপড়টা আমি ইম্পোর্ট করলাম, যদি বন্ড লাইসেন্সের আন্ডারে হয় তাহলে আপনি এটা লোকালি সেল করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, এই কাপড় এনে বন্ডেড ওয়্যার হাউসে রাখবেন, যেহেতু ডিউটি দেন নাই, এইটা আপনি হচ্ছে শার্ট তৈরি করে আবার এক্সপোর্ট করে দিবেন, তাহলে আপনাকে ডিউটি দিতে হবে না। কিন্তু আপনি লোকালি এই কাপড় ইম্পোর্ট করেন, করে বানিয়ে বিক্রি করে দেন লোকাল মার্কেটে, তাহলে আপনি ডিউটি দিয়ে এনেছেন। এখন আপনি 100 পিস তৈরি করেছেন, লোকাল মার্কেটে 80 পিস তৈরি করে 20 পিস আপনি এক্সপোর্ট করলেন, তাহলে এই 20 পিস যে এক্সপোর্ট করলেন, এই এক্সপোর্টের তো আপনি ইম্পোর্ট স্টেজে এসে আপনার এই শুল্কটা দিয়ে আসছেন, কাস্টমস ডিউটি দিয়ে আসছেন, তখন আপনি এক্সপোর্ট করা 2 মাসের ভিতরে এইটা ডিউটি দিয়ে আসছেন ইম্পোর্ট স্টেজে, এটা ডিউটি ড্রব্যাকের ক্লেম করতে পারেন। বোঝা গেল এখন? ইজ ইট ক্লিয়ার টু ইউ নাও? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা দেখলাম যে তখন কি শুধু জি, 20 পিসের জন্যই আমি ড্রব্যাক করব? বুঝি নাই ভাই। আমি কি ওই 20 পিসের জন্য ড্রব্যাক করব, বাকি হ্যাঁ এডিট হ্যাঁ, 20 এডিট পিসের জন্য, জি জি, 20 পিসের জন্য, জি। এটা হচ্ছে গভর্নমেন্ট ট্রেক করবে কিভাবে? এটা টেক্সট কোড ট্রেক করবে। ধরেন আপনি তো, ধরেন ইম্পোর্ট করেন আপনি, এখানে একটা মজার ব্যাপার আছে, ভালো কোশ্চেন তাহসিন। সেটা হচ্ছে যে আমি যখন ইম্পোর্ট করি তখন তো কত কোয়ান্টিটি ইম্পোর্ট করি সব আমার থাকে। এখন তার ভিতরে আমি যখন লোকালি বিক্রি করি তখন তো ভ্যাটের ডিক্লারেশন দিয়ে বিক্রি করি। লোকাল ভ্যাট ধরেন আমি 100 পিস এনেছি, আমাকে এটা সহগ করতে হয়, এটা ভ্যাটে 4.3 বলে। 4.3 সহগে আমি কত গজ কাপড় এনে কতগুলো শার্ট হচ্ছে, এটা তো আমি ডিক্লেয়ার করি, তাহলে আমি ইজিলি বুঝতে পারি লোকালি কতটুকু সেল করেছি। আর লোকাল সেল করা ছাড়া কতটুকু বিক্রি করেছি, সেটা আমি কত গজ কাপড় থেকে কতগুলো শার্ট হয়েছে, এটা আমি সহগ ডিক্লেয়ার করে এক্সপোর্ট যখন করব, ওই এক্সপোর্ট যেহেতু করেছি, তাহলে আমি ক্লিয়ার বের করলাম যে কত গজ কাপড় ইউজ করে কত ওয়েস্টেজ হয়ে হিসাব করে বের করেছি, ওইটুকু আমি ডিউটি ড্রপ করব। বোঝা গেল তাহসিন? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে আমরা এটা দেখলাম যে বন্ড কমিশনার আছে, এর আগে কমিশনার কাস্টমস, এটা কাস্টম মূল্যায়ন এবং অভ্যন্তরীণ নিরীক্ষা, মানে এখানে একটা এই অভ্যন্তরীণ মানে ইন্টারনাল একটা অডিট কাস্টমস কমিশনার আছে। তারপরে কমিশনার অফ কাস্টমস বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো, এটা হচ্ছে ডিফারেন্ট একটা উইং। তারপরে কমিশনার অফ কাস্টমস কাস্টম ঝুঁকি ব্যবস্থাপনা মানে রিস্ক ম্যানেজমেন্ট। তারপরে ডিরেক্টর জেনারেল কাস্টমস গোয়েন্দা এবং তদন্ত, এটা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল বলে। এটা এটা হচ্ছে কাস্টমস গোয়েন্দা আছে, আবার সেন্ট্রাল ইন্টেলিজেন্স আছে, এটা আমরা আরো ক্লিয়ার করবো। ভ্যাটের সেন্ট্রাল এজেন্সি আছে, ট্যাক্সের এবং কাস্টমসের, ভ্যাটের। এখানে আমরা যেটা দেখলাম, এটা হচ্ছে যে কাস্টমসের যেমনি ইন্টারনাল অডিট করে আপনাকে আপনার আপনি কোনো শুল্ক ফাঁকি দিয়েছি কিনা, মিস ডিক্লারেশন করছেন, এটা বের করতে হবে। আবার ডিরেক্টর জেনারেল কাস্টমস গোয়েন্দা এবং তদন্ত আছে। ডিরেক্টর জেনারেল কাস্টমার রেয়াত এবং প্রত্যর্পণ, এই যে ডিউটি ড্রব্যাক, আমি যে রেয়াত একটা বললাম, ড্রব্যাক আর প্রত্যর্পণ, এইটা হচ্ছে এই যে ডিউটি ড্রব্যাক অলরেডি বলছি।
এইটা হচ্ছে একটা ইয়ে। তারপর হচ্ছে ডিরেক্টর জেনারেল কাস্টমস এক্সারসাইজ অ্যান্ড ভ্যাট প্রশিক্ষণ একাডেমি। এখানে যে চট্টগ্রামে এখানে আমি যে ওদের কাস্টমসের মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের ট্রেনিং দিয়ে আসছিলাম, একটা খুব ইন্টারেস্টিং সেশন ছিল। আমি এনবিআর এর ট্যাক্সের বিসিএস ট্যাক্স ট্রেনিং একাডেমিতেও সেশন নেই। আর এইটা হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলি বোধহয় জায়গাটা, না ওখানে গিয়েছিলাম। ওইখানে ডিরেক্টর জেনারেল কাস্টমস এক্সারসাইজ এবং ভ্যাট প্রশিক্ষণ কেন্দ্র, ওখানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিভিন্ন অ্যাকাউন্টিং টপিকসের উপর ট্রেনিং দিয়ে আসছিলাম। তো এখানে ওই যে একাডেমি আছে এদের, এটা একটা ডিরেক্টর জেনারেল আলাদা থাকে। ডিরেক্টর জেনারেল কেন্দ্রীয় গোয়েন্দা সেল, এই যে বললাম সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, এটা কিন্তু আলাদা ইন্ডিপেন্ডেন্ট। আপনি যে অনেক সময় দেখা যায় যে মিস ডিক্লারেশন করেন, ডিউটি বা ইয়ে করেন, এইচএস কোডের ভুল ডিক্লারেশন করেন, অনেক ধরনের ঘটনা আপনি হয়তো ঘুষ টুস দিয়ে বেরোয় আসছেন কিন্তু পরবর্তীকালে ধরতে পারে। তারপরে এডিশনাল কমিশনার অফ কাস্টমস, এডিশনাল ডিরেক্টর জেনারেল অ্যান্ড ডিরেক্টর জেনারেল কেন্দ্রীয় গোয়েন্দা সেল, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, রাজস্ব কর্মকর্তা, আরো বলে রেভিনিউ অফিসার, সহকারী রাজস্ব কর্মকর্তা, এবং হচ্ছে সহকারী রাজস্ব কর্মকর্তা পর্যায়ের নিম্ন নয় এরূপ কোনো পদবীর কাস্টমস কর্মকর্তা। অর্থাৎ কাস্টমসের যে অথরিটি, যে আপনারা যারা সাপ্লাই চেইন, ফাইন্যান্স বা কাস্টমস ভ্যাটে যারা কাজ করেন, এটা কিন্তু ইন্টারন্যাশনালি একটা খুব ইন্টারেস্টিং প্রফেশন। শুধুমাত্র কাস্টমসের আপনার কনসালটেন্ট যারা আছে তাদের ভ্যালু অনেক বেশি, কারণ ট্যাক্সের, ইনকাম ট্যাক্সের কনসালটেন্টরা ভেরি অ্যাভেলেবেল। আইটিপি পাস করে যারা এই কাজগুলো করে, আপনারা জানেন ইন্ডিভিজুয়াল এবং কর্পোরেট ট্যাক্সে কাজ করে, ভ্যাটের কনসালটেন্ট আছে। কিন্তু কাস্টমসের এখন পর্যন্ত কিন্তু এই কোম্পানিগুলো সাফার করছে, কারণ এখানে কাস্টমস অনেক ইস্যু আছে। আপনার আপনারা নিশ্চয়ই যারা সাপ্লাই চেনে আছেন আপনারা জানবেন যে যখনই আপনি এইচএস কোড ডিক্লেয়ার করেন তখন তারা ডিফারেন্ট এইচএস কোডে ফেলে দেয়। আপনারা যে পার কেজি বা পার ইউনিটে যে প্রাইস ডিক্লেয়ার করেন তারা মিনিমাম ভ্যালু দিয়ে দেয়। এখানে অনেক ধরনের আলোচনা আছে, আমরা সামনে এগুলো নিয়ে একটু অ্যাডভান্স লেভেলে আলোচনা করবো। আজকে একদম আইনটার বেসিক বলছি। তাহলে তাহলে শুরু হলো হচ্ছে একদম সহকারী রাজস্ব কর্মকর্তা বা সহকারী রাজস্ব কর্মকর্তার পর্যায়ের অফিসার হচ্ছে সর্বনিম্ন অথরিটি, আর সর্বোচ্চ অথরিটি হচ্ছে কাস্টমস অফ কমিশনার, সরি কমিশনার অফ কাস্টমস। এবং এটা এনবিআর এর আন্ডারে, এর আন্ডারে আছে হচ্ছে এর উপরে আছে হচ্ছে মেম্বার, এবং তার উপর আছে চেয়ারম্যান অফ এনবিআর। তো এনবিআর এর চেয়ারম্যান, মেম্বার, তার নিচে হচ্ছে কমিশনার অফ কাস্টমস। এটা হচ্ছে একটা স্ট্রাকচার। বোঝা গেল এই স্ট্রাকচারটা ভাই? জি স্যার। ওকে, জি এবার স্যার। আসেন। জি, আমি কিন্তু একটু সহজভাবে আলাপ করতেছি, সময় নিয়ে আলাপ করছি। আশা করি আপনারা হয়তো এনজয় করছেন বা আপনারা ফিডব্যাক দিয়েন যে স্যার না এটা এভাবে ভালো হচ্ছে না, এভাবে করলে ভালো হয়, আপনারা দেখে বলেন। আচ্ছা, এখানে দেখেন, এরপর আসেন কাস্টমস কর্মকর্তার ক্ষমতা এবং কর্তব্য। এখানে দেখেন, কোনো কাস্টমস কর্মকর্তা এই আইনের ধারা এই আইনের দ্বারা অথবা এই আইনের অধীনে তাহাকে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ বা তাহার উপর অর্পিত কর্তব্য পালন করিবেন, এবং তিনি এবং তাহার অধস্তন যে কোনো কর্মকর্তাকে প্রদত্ত সকল ক্ষমতা প্রয়োগ এবং তাহার উপর অর্পিত সকল কর্তব্য সম্পাদন করিবেন। অর্থাৎ এখানে কিন্তু তাদের পাওয়ার অনেক বেশি। ইভেন আপনি শুল্কায়ন হয়ে গেল, আপনি চিটাগাং পোর্ট থেকে বের করবেন, ওই শেষ মুহূর্তেও কিন্তু একটা স্পেশাল অডিট করে আপনার প্রোডাক্টটা আটকাইতে পারে, এবং এটা নিয়ে কিন্তু অনেক ধরনের হ্যাসেল হইতে পারে। তো এই জিনিসগুলো আমরা সামনে দেখবো যে কি কি তাদের ক্ষমতা আছে, এবং সেই ক্ষমতা বলে তারা চেষ্টা করে কাস্টমসের প্রপার কাস্টমস রাজস্ব আদায় করবার জন্য। এবং সঙ্গে সঙ্গে আবার আমরা যারা উল্টা টেবিলের উল্টা পাশে আছি আমাদেরও কিন্তু অনেক হ্যাসেল হয়। সেটা আমরা কিভাবে প্রতিকার পেতে পারি এটাও আমরা টেকনিক শিখবো। অর্থাৎ বোর্ড এন্ডে, গভর্নমেন্ট এন্ডের কাজগুলো দেখবো, এবং আমাদের এন্ডে আমরা কিভাবে আমাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করব বৈধভাবে সেটা আমরা দেখবো। তবে সত্য থাকে যে বোর্ড কোনো সাধারণ অথবা বিশেষ আদেশ, এখানে সাধারণ আদেশের জেনারেল যে জেনারেল অর্ডার থাকে, আরেকটা হচ্ছে স্ট্যাটুটরি এসআরও বলে। এসআরও সম্পর্কে আইডিয়া আসতো। স্ট্যাটুটরি যে আদেশ থাকে এটাকে বলা হচ্ছে জেনারেল আদেশ থাকে, সবার জন্য একদম জেনারেল আদেশ, আরেকটা থেকে এসআরও। এই দুই ধরনের মানে প্রজ্ঞাপন দিয়ে কিন্তু কাস্টমস অথরিটি আমাদের বিভিন্ন ইনফরমেশন দেয়, বিভিন্ন আইন প্রণয়ন করে। যেটা হচ্ছে ইন বিটুইন, আইনটা পাশ করা সংসদ, আর রুলটা বা বিধি প্রণয়ন করে হচ্ছে এনবিআর। এবং আমাদের এই যে উপরের কর্মকর্তা যারা আছে, কমিশনার বা এডিশনাল কমিশনার, তাদেরকে পাওয়ার দেওয়া আছে, তারা টাইম টু টাইম সাধারণ আদেশ বা বিশেষ আদেশ দিতে পারেন। যেটা আমরা দেখলাম। আর ক্ষমতা অর্পণ বলতে বোঝা যায় যে বোর্ড বা সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা প্রজ্ঞাপনে উল্লিখিত সীমা বা শর্ত সাপেক্ষে কোনো কাস্টমস কর্মকর্তাকে তার অব্যাহত উচ্চতর পদের কর্মকর্তার জন্য নির্ধারিত দায়িত্ব, ক্ষমতা বা অন্য কোনো কাস্টমস কর্মে অর্পণ করতে পারে। এটার মানে হচ্ছে, ধরেন বোর্ড চাইলে একজন
ডেপুটি কমিশনার, এই যে ডেপুটি কমিশনারকে, ডেপুটি কমিশনারকে কিন্তু এডিশনাল জয়েন্ট কমিশনারের দায়িত্ব দিতে পারে। আবার জয়েন্ট কমিশনারকে কিন্তু এডিশনাল কমিশনার দিতে পারে, এবং এডিশনাল কমিশনারকে আবার কমিশনারের দায়িত্ব দিতে পারে। এইটা হচ্ছে ক্ষমতা অর্পণ করতে পারে। এই জিনিসটা আমরা দেখলাম। এবং তবে শর্ত থাকে যে ধারা 8-এর অধীন ঘোষিত কাস্টমস বন্দর, কাস্টমস বিমানবন্দর, স্থলবন্দরের স্টেশনের ক্ষেত্রে উক্ত ক্ষমতা অর্পণ করা যাইবে না। এবং কাস্টমস পদ্ধতি প্রয়োগের ফলে তার তার মানে বোঝা যাচ্ছে যে এনবিআরএ বা হেড অফিসে এগুলো হবে, কিন্তু আপনার যে আমি যে বন্দরগুলো বললাম, রেল বন্দর বা ল্যান্ড বন্দর, তারপর হচ্ছে জলবন্দর যেটা হচ্ছে বিমানবন্দর, আপনার হচ্ছে কাস্টমস বন্দর, কাস্টমস বিমানবন্দর, স্থলবন্দর এবং হচ্ছে নৌবন্দর, এইগুলোতে কিন্তু সাধারণত এগুলো কম হয় না, এটা প্রযোজ্য হয় না। তো আজকে আমরা 6 নম্বর সেকশন সহ বললাম। আমি আপনাদেরকে এই ক্লাসগুলো তো আসলে 10টা ক্লাসে অনেক কিছু কভার করা যাবে না। আমি আপনাদেরকে ছোট ছোট করে, যেমন এই যে একটু আগে বললাম কাউন্টার ভেলিং ডিউটি, ডিউটি ড্রব্যাক, এইচএস কোড আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বোঝা। এইচএস কোডের আমি পড়াবো, কিন্তু এইচএস কোডের উপরে আমি একটা ভিডিও বানায় আপনাকে খুবই, আমি নিজে বানিয়ে আপনাদেরকে দিয়ে দিব। এটার প্রেজেন্টেশনটা আপনারা পাবেন, আবার এই ভিডিওটা দেখবেন। আপনারা নেক্সট ক্লাসের আগে একটু এটা একটু দেখেন, আমার মনে হয় আপনাদের অনেক ভালো হইতে পারে। ঠিক আছে, আপনারা আপনার জন্য হেল্প হইতে পারে। সো আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস। জি বলেন। জি বলুন রেদওয়ান। জি বলবেন ভাই কিছু? নো স্যার, ওকে। ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রথম ক্লাস হিসেবে সবাই জয়েনও করতে পারিনি, আমরা মোটামুটি একটা লেভেলে আলোচনা করলাম। আমরা আমি হয়তো 2টা বা 3টা ক্লাস নিব, এরপরে আমাদের কাস্টমস বন্ডের যে জয়েন্ট কমিশনার গতবার নিয়েছেন উনি এবং ওনার কলিগরা নিবেন। আপনার আশা করি সবগুলো ক্লাসই খুব একটা দুইটা জিনিস, একটা হচ্ছে যে ওনারা হচ্ছে গভর্নমেন্টের এনবিআর এর পক্ষে অনেক কিছু বলতে পারবেন, আর আমরা যারা প্র্যাকটিশনার এই কাজগুলো করি তারা আবার আমাদের প্র্যাকটিক্যাল প্রবলেম গুলো বলতে পারবো। আজকে আমরা একদম প্রাইমারি ধারণা দিলাম, মৌলিক যে বিষয়গুলো, সংজ্ঞা, তারপরে কিছু আইনের ব্যাখ্যা বা এগুলো বোঝার চেষ্টা করলাম। আমরা এই আরেকদিন হয়তো এটার উপর আলাপ করব, আইন বা অন্যের উপর। এরপরে আমরা আইন নিয়ে ছোট ছোট বিভিন্ন সেকশন ধরে ভিডিও দিয়ে দিব, এটা ক্লাসে বলবো না, ক্লাসে বরং আরেকটু প্র্যাকটিক্যালি যাওয়ার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আজকে যদি কারো কোনো কোশ্চেন না থাকে বা কোনো সাজেশন থাকলে আমাদেরকে জানান, আমরা কিভাবে আরো নলেজেবল হইতে পারি, আমরা আরো ইকুইপড হইতে পারি এই কোর্সটা করার মাধ্যমে, আমরা যেন প্রফেশনালি আর কম্পিটেন্ট হইতে পারি। তো থ্যাংক ইউ। যদি কোনো কোশ্চেন না থাকে আজকের মতো শেষ করি। স্যার আমি কিছু অ্যাড করতে পারি? জি জি প্লিজ বলেন। তাসিন। স্যার আমরা তো 3টা ক্লাসে অনেক কিছু মানে কভার করতে পারবো না। হুম। আমাদেরকে যদি রিসোর্স গুলো দিয়ে দেওয়া হয় অথবা কোর্স থেকে স্টাডি করব, অথবা হ্যাঁ, লিঙ্ক গুলো যদি ধরে দেওয়া হয়, তাহলে আমরা সেলফ স্টাডি করে অনেক কিছু। একদমই একদমই, এটা আমি খুব পছন্দ করি, আমি এটা দিয়ে দিব সবগুলো ইনশাল্লাহ। জি ওকে ওকে। তো ঠিক আছে, আমরা আজকে শেষ করি। আমি লিঙ্কগুলো মানে লিঙ্ক এবং রিসোর্স গুলো দিয়ে দিচ্ছি আপনাদের এখানে, আপনারা স্টাডি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।